জেড ট্রান্সফর্ম কি জিনিস? কাকে জেড ট্রান্সফর্ম করি? ট্রান্সফরমেশন তো কাউকে করতে হয়। কাকে জেড ট্রান্সফর্ম করব? কোন একটা সিগন্যালকে। সিগন্যালকে আমি জেড ট্রান্সফর্ম করব। এখন কি সিগন্যালকে? ডিসক্রিট সিগন্যাল। ডিসক্রিট টাইম সিগন্যালকে, রাইট। ডিসক্রিট টাইম সিগন্যালকে আমরা জেড ট্রান্সফর্ম করব। তো ডিসক্রিট টাইম সিগন্যালকে জেড ট্রান্সফর্ম করব, দ্যাট মিন্স এক্সএন কে। তো ইকুয়েশনটা আপনারা হয়তো পরিচিত, পরিচিত না হওয়ার কিছু নাই। সবচেয়ে ইজি জিনিস, মনে রাখারই কথা এই জিনিসটা। এরকম যদি কোনো একটা সিগন্যাল এক্সজেড দেওয়া থাকে, সেখান থেকে আমরা এরকম একটা সামেশন ফর্মুলা ইউজ করে আমরা এরকম এক্সজেড বের করতে পারি, রাইট? তো এক্সজেড কে বলা হচ্ছে এক্সএন এর জেড ট্রান্সফরমেশন। এর সাথে আরেকটা জিনিস বলে দিতে হয়, যে কি বলে দিতে হয়? আরওসি বলে দিতে হয়। আরওসি মানে কি? আরওসি মানে হচ্ছে রিজন অফ কনভার্সন। কনভার্জেন্স। রিজন অফ কনভার্জেন্স, রাইট। এখন কেন এটাকে রিজন অফ কনভার্জেন্স বলা হয়? যে ভ্যালুর জন্য একটা ফাইনাইট ভ্যালু ফাইনাইট হবে আর কি, ফাইনাইট ভ্যালু পাবো আমরা। কারেক্ট, কারেক্ট। যেই ভ্যালুগুলোর জন্য হচ্ছে আমার জেড ট্রান্সফর্ম করার পরে যে মানগুলো বসাবো, জেড এর মান বসালে জেড ট্রান্সফর্ম মানগুলো ফাইনাইট আসে, এই জন্য এটাকে রিজিয়ন অফ কনভার্জেন্স বলা হয়। তো ওই রিজিয়নের বাইরে অন্য কোনো ভ্যালু বসালে ওগুলো কনভার্জ করবে না, ওগুলো হচ্ছে ইনফাইনাইট ভ্যালু এসে করবে। ওকে, তো আপনাদের আরওসি কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার, যে আরওসি কি জিনিস, আরওসি মেইন থিমটা কি। এখন আরওসির সাথে স্টেবিলিটির একটা সম্পর্ক আছে, আমরা আসলে ওটাতে বেশি যাব না, আরওসির সাথে স্টেবিলিটির কি সম্পর্ক। আমরা মেইনলি দেখবো যে তিনটা জিনিস দেখবো। সেটা হচ্ছে কোনো যদি একটা এক্সপ্রেশন দেওয়া থাকে, সেটা হচ্ছে সিগন্যালের যদি কোনো অ্যানালিটিক্যাল এক্সপ্রেশন দেওয়া থাকে, সেখান থেকে কিভাবে জেড ট্রান্সফর্ম বের করতে হয়। অ্যানালিটিক্যাল এক্সপ্রেশন মিনিং এক্সএন ইকুয়ালস টু, সাচ এস আমরা এই এক্সপ্রেশন যখন লিখি হাফ টু দি পাওয়ার এন ইউএন, এটা কি বলা হয়? ফাংশনাল রিপ্রেজেন্টেশন বলা হয়। এটাকে আমরা অ্যানালিটিক্যাল এক্সপ্রেশন বলতে পারি। যখন ইকুয়েশন আকারে লিখবো তখন এটাকে আমরা অ্যানালিটিক্যাল এক্সপ্রেশন বলবো। আপনার যদি এটা দেওয়া থাকে, এখান থেকে কিভাবে এক্সজেড বের করতে হয় ম্যাটল্যাব কোডের মাধ্যমে সেটা দেখবো। ইনভার্সটাও দেখবো, বিপরীতটা। এক্সজেড দেওয়া থাকলে কিভাবে এক্সএন বের করতে হয়, এই জিনিসটা আমাদের। এটা করলে কত আসে এটা মনে হয় আপনারা জানেন, এরকম আসে, রাইট? এবং এর সাথে আবার একটা ইনফরমেশনও যোগ হয়। ইনফরমেশনটা কি বলা হয়? ওটাকে বলা হচ্ছে আরওসি যোগ হয়। আরওসিটা এরকম আসে, জেড কাটাটা হাফ আসে। এখন এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটা হচ্ছে আমরা পোল জিরো প্লট দেখবো। কোন একটা সিস্টেমে যদি ইকুয়েশন দেওয়া থাকে, সেখান থেকে সিস্টেমের পোল আর জিরো লোকেশন গুলা কিভাবে বের করব ম্যাটল্যাব কোডের মাধ্যমে, সেটা আমরা দেখবো। এটা আপনারা কন্ট্রোল সিস্টেমে পড়ে ফেলার কথা, পোল জিরো প্লট আঁকা। কোন ফাংশন ইউজ করতে হয়? জি স্যার। পোল জিরো আঁকতে চাই কোন একটা সিস্টেমে, কোন ফাংশনটা ইউজ করব? স্যার আমি ট্রান্সফার ফাংশন ইউজ করব। ট্রান্সফার ফাংশন ইউজ করতে হবে। ট্রান্সফার ফাংশন ইউজ করে কি ছবিটা এসে দিবেন? ছবিটা আনতে না চাই। না স্যার জেডপিকে ইউজ করব স্যার। জেডপিকে করলে কি ছবি আসে? না না স্যার, ওটা তো জাস্ট খালি মনে হয় না জিরো স্যার। আর পোল গুলো বলে দেয়, তাই না? জি স্যার, জিরো আর পোল বলে দাও। ছবি আঁকতে চাই। জি স্যার, একটু গুলাই ফেলছি স্যার, করছিলাম তো এটা। ম্যাটল্যাব ফাংশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাটল্যাব ফাংশন, রাইট। এইটা পিজেড ম্যাপ এরকম কোনো কিছু। কাইন্ড অফ এরকম কিছু একটা আছে, আর একটা সিম্পল আছে। আচ্ছা, সমস্যা নাই, হয়তো পরিচিত, হয়তো দেখেছেন, ভুলে গেছেন, সমস্যা না, আমরা দেখবো। ফাংশনটা হচ্ছে আমরা এই ফাংশন একটা জেড প্লেন, জেড ছোট হাতের, পিও ছোট হাতের, এল ছোট, সবই ছোট হাতের। জেড প্লেন ফাংশনের মধ্যে জাস্ট খালি বি আর এ যদি বলে দিই, বি আর এর পরিচয় কি ছিল আগে আমরা বলেছিলাম? বি হচ্ছে কি এক্স এর কোএফিসিয়েন্ট গুলো, এ হচ্ছে ওয়াই এর ওয়াই এর কোএফিসিয়েন্ট। এ যদি বলে দিই তাহলে কি এসে পড়বে? আমাকে পোল জিরো প্লট দিবে। পোল জিরো প্লট মিনস এই জিরো লোকেশন গুলো হচ্ছে জিরো জিরো জিরো, মানে সার্কেল আকারে দেখাবে, আর পোলের লোকেশন গুলো কি দিয়ে দেখাবে? ক্রস দিয়ে। একটা জিনিস খেয়াল করবেন, কোন একটা সিস্টেমে যতগুলো পোল থাকে,
এক্স্যাক্টলি ততগুলো কি থাকে, জিরো থাকে। সমান সংখ্যক পোল সমান সংখ্যক জিরো থাকে। যদি কোনো ছবিতে দেখেন যে পিএ নাই, পোল একটা কম বা জিরো একটা কম ছবিতে, তাহলে ওটা বুঝে নিতে হবে ওই পোল আর জিরোটা আছে হচ্ছে ইনফাইনাইট সিরিজ। ইনফিনিটি স্যার। এটা আপনার কন্ট্রোল সিস্টেমের মধ্যে পড়েছেন, তাই না? জি স্যার। জি স্যার। তো এই জেড প্লেনটা ইউজ করলে আমরা ওই ছবিটা এনে ফেলতে পারবো। তো এটা করার জন্য আপনারা বুঝতে পারতেছেন বিআরএ যদি দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। তো খুবই সিম্পল, বিআরএ কিভাবে বের করতে আমরা আগেই দেখেছি, তাই না? জি স্যার, গত ক্লাসে দেখছি। আর লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ দ্য সিস্টেম। সিস্টেমে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা কিরকম আসে সেটা আমরা একটু অ্যানালাইজ করব, এবং ফ্রিকোয়েন্সি রেসপন্সের সাথে সিস্টেমের পোল আর জিরোর কানেকশনটা কি, পোল আর জিরোর রিলেশনটা কি, সেই জিনিসটা আমরা একটু অ্যানালাইজ করার চেষ্টা করব। কারণ অ্যানালাইজেশনের একটা পার্ট হচ্ছে আমি শুরু করে দিব, আরেকটা পার্ট হচ্ছে আপনাদের রিপোর্টের অংশ। মানে সেম কাজ রিপিটিটিভলি করতে থাকবেন, একই কাজ বারবার করবেন, করে বিভিন্ন রেজাল্ট আসবে, দেন ওটা আপনি অ্যানালাইজ করতে সাহায্য করবে আপনাকে। তো আমি একটা পার্ট করে দিব যেই পার্টটা হচ্ছে বারবার আপনাকে রিপিটিটিভলি কাজটা করতে হবে। তো ওই পার্টটুকু যখন দেখবেন যে ওই পার্টটা খুবই ছোট, মানে কোডের অংশটুকু খুবই ছোট আজকে আমাদের যে ট্রান্সফর্মের এক্সপেরিমেন্ট, বাট থিওরিটিক্যাল পার্টটুকু একটু ডিফারেন্ট লাগতে পারে যদি আপনাদের যে ট্রান্সফর্মারটা ভালো করে পড়া না থাকে। বাট আপনাদের এখনো পর্যন্ত যতটুকু আউটপুট আমি দেখতে পাচ্ছি আপনারা ভালো করে এগুলো পড়াশোনা করেছেন, ভালোভাবে রেসপন্স দিতে পারছেন। তো আমরা যে ট্রান্সফর্মে চলে যাই। তো আজকে 3টা পার্ট দেখবো। প্রথম 2টো পার্ট খুবই ইজি, থার্ড পার্টটা হয়তো নতুন লাগতে পারে। জেট ট্রান্সফর্ম ম্যাটল্যাব, এই সিগন্যাল চিন্তা করি, এটাকে করলে এটা পাবো, সাথে আরো পাবো। এখানে কোনো কারো কনফিউশন আছে? বলার কিছু নেই, মানে তো অবভিয়াস করেছেন এগুলো। জি জি স্যার। স্যার। জি স্যার। এখন এখানে একটা জিনিস অ্যাড করি, এই মডুলাস অফ জেড গ্রেটার দেন হাফ, এটা কেন গ্রেটার দেন হাফ হইলো? এটা তো এটাও হতে পারতো জেড লেস দেন হাফ। স্যার কজাল সিস্টেমে স্যার এরকম ভাবে থাকে। হ্যাঁ, 51 যেটা বলছেন অলমোস্ট কারেক্ট। সিগন্যালটা কজাল সিগন্যাল, এটাকে বলা হয় কজাল সিগন্যাল, কজাল সিস্টেম না, কজাল সিগন্যাল। কজাল সিস্টেম, আরেকটা হলো, আর ওইটা হলো কজাল অ্যান্টি কজাল। অ্যান্টি কজাল। তো দুটা পার্ট আছে, এটা হচ্ছে যদি কজাল সিগন্যাল হয়ে থাকে, কজাল সিগন্যাল হয়ে থাকে তাহলে আমার আরওসিটা হয় হচ্ছে কোন একটা পোলের বাইরের অংশ, কোন একটা পোলের বাইরের অংশ বা পোলের আউটসাইড রিজিয়ন। আউটসাইড। আর যদি অ্যান্টি কজাল হয়, অ্যান্টি কজাল মিনস ওর পজিটিভ সাইডে কোনো ভ্যালু থাকবে না, পজিটিভ সাইডে কোনো ভ্যালু থাকবে, যেটাকে অ্যান্টি কজাল বলা হয়। যেমন ইউ এর না হয়ে যদি এরকম হতো ইউ মাইনাস এন মাইনাস, মাইনাস এন্ড মাইনাস জি স্যার। তাহলে অ্যান্টি কজাল হতো। সেক্ষেত্রে আরওসিটা হয় হচ্ছে এরকম জেড লেস দেন টি, মানে ওই মানে যেটা পোল থাকবে, যেটা ছোট পোল থাকবে, সবচেয়ে সবচেয়ে যে ছোট পোলটা থাকবে, ছোট পোলেরও ভিতরে থাকবে। আর যদি কম্বাইন থাকে, বাই ডিরেকশন। বাই ডিরেকশন। এটাই থাকতেছে। হ্যাঁ, ওটা কজালও থাকবে, অ্যান্টি কজালও থাকবে, তখন ওটাকে বলা হয় হচ্ছে নন কজাল বলা হয়। তখন আসলে আরওসিটাকে রিং শেপের বলে মনে হয়, রিং শেপ, মানে দুটো পোলের মাঝামাঝি বরাবর যে রিজিয়নটা থাকে সেই রিজিয়নে আসে, তখন নন কজালের জন্য। তো এই আরওসি ইনফরমেশনটা টোটালি হচ্ছে আপনার আপনার উপর, প্রোগ্রামে টোটালি এই ডিসিশন গুলো আপনার উপর ছেড়ে দেবে। ম্যাটল্যাব এই জিনিসটা আপনার হয়ে করে দিতে পারবে না, এই আরওসির কাজটা। আরওসি নিয়ে যে ইস্যু গুলো থাকবে টোটালি এটা কে হ্যান্ডেল করতে হবে? আপনাকে হ্যান্ডেল করতে হবে। ম্যাটল্যাব আপনাকে কি বলে দিতে পারবে? এই অংশটুকু বলে দিতে পারবে, এইটা বলে দিতে পারবে, এইটা সে বলে দিতে পারবে না। গ্রেটার দেন হাফ হবে, লেস দেন হাফ হবে, নাকি আমার দুটো রিলেশন থাকবে লেস দেন দিয়ে। তো এই কাজটুকু আপনার উপর ছেড়ে দিচ্ছে। তো আপনার এখানে হচ্ছে থিওরিটিক্যাল নলেজটা ভালোভাবে ইউটিলাইজ করতে পারতে হবে। এখন আমরা ম্যাটল্যাবের সাথে কোনটা দেখবো? আমরা ম্যাটল্যাবের সাথে দেখবো যেটা এক্স জেডটা কিভাবে বের করবো, ঠিক আছে? এক্স জেডটা কিভাবে বের করবো, আমাকে কি দেওয়া থাকবে বলেন তো? আমাকে এটা দাও। তো আমরা জেড ট্রান্সফর্ম করবো। তো জেড ট্রান্সফর্ম করতে আমাকে একটা ফাংশন ইউজ করতে হবে, ফাংশনটার নাম হচ্ছে জেড ট্রান্স।
যেটা হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনটা আমার কি ইনপুট নেয়? সিম্বলিক এক্সপ্রেশন নেয়। কি ইনপুট নিয়ে থাকে? সিম্বলিক এক্সপ্রেশন। এখন কথা হচ্ছে সিম্বলিক এক্সপ্রেশন মানে কি? সিম্বলিক এক্সপ্রেশন মানে কি? স্যার প্রতীক দ্বারা বোঝাবে। প্রতীক দ্বারা যদি কোনো কিছু স্যার গ্রেটার দেন লেস দেন ইকুয়াল এগুলো। এগুলো আসলে অপারেটর, এগুলা আসলে সিম্বল না, এগুলো অপারেটর বলা যায়। মানে এগুলো আসলে সিম্বল, আসলে আমরা যেগুলো লিখতেছি আলফাবেটিক্যাল, এগুলো তো প্রত্যেকটা সিম্বল। সিম্বলিক বলতে বেসিক্যালি সিম্বল ওই বলে স্যার প্রতীক জাতীয় যা আছে alphabet সবকিছু বোঝাবে। হুম। এখন এখানে সিম্বলিক এক্সপ্রেশন মিন্স হচ্ছে আমরা যদি কোনো একটা ইকুয়েশনকে লিখি, আমরা ইউজুয়ালি যখন জে ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এই কাজটা যদি করতে যেতাম ম্যাথল্যাবে, আমাকে প্রথমে কি করতে বলেন তো? আমাকে আগে এ এর মান কিছু সেভ করতে হতো, বি এর মান সেভ করতে হতো, তারপরে না জেড এর মধ্যে মানগুলো আসে। জি স্যার। বাট আমি এখন করব কি, না আমি এ আর বি এর মান আমি দিব না, আমি এ গুলোকে একটা সিম্বল বলবো, বি গুলোকে একটা সিম্বল বলবো। তো আমি যদি ম্যাথল্যাবকে এ প্লাস বি লিখি, ম্যাথল্যাবের মধ্যে এক্স্যাক্টলি এটাই থাকবে। মানে আমি যদি জেড বলি, জেড এর মধ্যে কি আছে? ও দেখাবে হচ্ছে এ প্লাস প্লাস বি। বি, এটাই দেখাবে, এই সিম্বল গুলো দেখাবে। বুঝতে পারছেন? সিম্বলের ভ্যালু গুলো না, সিম্বলের ভ্যালু কিছু দিইনি, মানে এক্সপ্রেশনটা আমি সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করব, সিম্বল দিয়ে দেখাবো। তো আমাকে যে এক্সএন দেওয়া থাকবে, এক্সএন এর অবশ্যই কি থাকতে হবে? অ্যানালিটিক্যাল এক্সপ্রেশন থাকতে হবে। অ্যানালিটিক্যাল এক্সপ্রেশন মানে হচ্ছে এই যে এরকম এক্সপ্রেশন আকারে। ইকুয়েশন আকারে। হ্যাঁ, মান বসা দিলে তো অবশ্যই মান পাবো, তাই না? ওইটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। বাট আমি যদি জেড ট্রান্স ইউজ করতে চাই, আমাকে কি করতে হবে? এটাকে সিম্বলিক এক্সপ্রেশন আকারে ইকুয়েশনটা লিখতে হবে। আমি ইকুয়েশনটা লিখবো, ভালো কথা, কোনো সমস্যা নেই। কি দেওয়া আছে ওখানে? হাফ টু দি পাওয়ার এন দেওয়া, তাই না? সাথে একটা ইউএন আছে। তো আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো এক্স এন। এক্স এন দ্বারা বোঝাচ্ছি হচ্ছে একটা টাইম ডোমেন ভ্যারিয়েবল। এর মধ্যে আমি হ্যালো করে 1/2 টু দি পাওয়ার এন। ইউএন একটা লেখার দরকার আছে বলে মনে হচ্ছে, বাট আমাদের ইউএনটা লেখা লাগবে না। এই ইউএন অংশটুকু স্কিপ করব বা অমিট করব লেখার সময়। কেন অমিট করব? এটার উত্তরটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট বলে দেওয়া আছে। সেকেন্ড পয়েন্টে কি বলে দেওয়া আছে? যে জেড ট্রান্সফর্ম ক্যালকুলেট করতে পারে, ভালো কথা, বাট অনলি কোন সিগন্যালের জন্য? যেসব সিগন্যালের জন্য n গ্রেটার দেন অর ইকুয়াল 0, এই রিজিয়নে আমরা জেড ট্রান্সফর্মটা ক্যালকুলেশন করতে পারি। তো আমার জেড ট্রান্সফর্ম ফর্মুলা একটু খেয়াল করি। ফর্মুলাটা কি হয়ে গেছে? শুরু হওয়ার কথা ছিল কত থেকে? মাইনাস ইনফিনিটি থেকে। মাইনাস ইনফিনিটি থেকে, বাট শুরু হচ্ছে কত থেকে? 0 থেকে। 0 থেকে। তো এই এক্সপ্রেশনটা হচ্ছে জেড ট্রান্সফর্ম, বাট এই এক্সপ্রেশনটাকে বলা হয় কি এক্সপ্রেশন বলা হয়? ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্ম বলা হয়। আপনারা যেটা পড়ে এসেছেন সেটা হচ্ছে টু সাইডেড, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। ওটাকে বলা হচ্ছে টু সাইডেড জেড ট্রান্সফর্ম বলা হয়। তো কাছাকাছি অলমোস্ট একই, জাস্ট যদি কজাল সিগন্যাল হয়ে থাকে, কজাল সিগন্যালের জন্য আমরা ওয়ান সাইডেড এক্সপ্রেশন নেই আর টু সাইডেড এক্সপ্রেশন নেই, একই জিনিসই আছে। কারণ কজাল সিগন্যাল গুলো কি 0 থেকেই থাকে, নেগেটিভ পার্টে কোনো কন্ট্রিবিউশন থাকে না সিগন্যালের ভ্যালু। তো এটাকে ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্ম বলা হবে। অত বেশি দরকার নাই। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ও যেহেতু ইনহেরেন্টলি ওয়ার্কস ফর অনলি n গ্রেটার দেন অর ইকুয়াল 0, এই রিজনের জন্য এই ফাংশনটা ডিজাইন করা। এই রিজনের জন্য ফাংশন, কোন ফাংশন? জেড ট্রান্স ডিজাইন করা আছে। তো আমাকে আলাদা করে এই ইউএন বলার কোনো দরকার নেই। কেন বলার দরকার নেই? কারণ আমি যদি এক্স এন ইকুয়াল টু হাফ টু দি পাওয়ার এন লিখি, তারপর যখন জেড ট্রান্সকে বলে দিব এই এক্সপ্রেশনটা জেড ট্রান্সফর্ম করো, ও অটোমেটিক কি ধরে নেবে? এটার সাথে কি গুণ আছে? ইউএন গুণ আছে। ইউএন গুণ আছে। কারণ হচ্ছে ওই যে ও কাজ করতে পারে অনলি কিসের সাথে? n গ্রেটার দেন অর ইকুয়াল 0 এর জন্য। তো ইউএনটা ও মনে মনে হচ্ছে বসিয়ে নিতে পারবে হিসাব করার সময়। তো এই জন্য লেখার সময় আমাদের ইউএন দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। ভালো কথা। যেহেতু ইউএন ও মনে মনে বসিয়ে দেয়, তা এটা একটা অসুবিধাও আছে। কি অসুবিধা? যদি আমরা এরকম সিগন্যালের
জেড ট্রান্সফর্ম করতে চাই, যদি আমরা এরকম সিগন্যালের জেড ট্রান্সফর্ম করতে চাই, এই সিগন্যালটার মধ্যে কি কজাল পার্ট আছে? কজাল পার্ট কিন্তু নেই, কি আছে? অ্যান্টি কজাল পার্ট আছে। জি স্যার। এখন এই যে এই পার্টটুকু ঢুকে গেল, এইটা তো এখন জেড ট্রান্সে কাজ করলে হবে না, কারণ জেড ট্রান্সের মধ্যে যদি আমি শুধু 2n দিই, ও তো মনে কি ধরে নিবে? ইউএন ধরে নিবে সাথে, বাট সাথে কি ইউএন আছে কোন? ইউএন না মাইনাস না তাহলে তো আমাদের রেজাল্ট কি আসবে? ভুল আসবে। এই জন্য এই কথাটুকু বলা আছে, উই ক্যান নট ইউজ দিস ফাংশন ফর এক্সএন, বাট একটা শব্দ অ্যাড হয়ে গেছে, ডিরেক্টলি। ডিরেক্টলি ইউজ করা যাবে না। তার মানে কি ইনডিরেক্টলি কোনো উপায় আছে বের করার? কেউ কি একটু করবেন, ট্রাই করবেন কিভাবে ইনডিরেক্টলি বের করা যায়? স্যার আমি লিমিট চেঞ্জ করে দিলে? আচ্ছা, লিমিট চেঞ্জ করে দেওয়া যাবে না, কারণ জেড ট্রান্স ফাংশনটা আপনি হাত দিতে পারবেন না। জেড ট্রান্স একটা ফাংশন, ম্যাটল্যাবের বিল্ট ইন ফাংশন। ও আপনাকে কি দিয়ে দিতে পারে? ও হচ্ছে ফাংশনের মধ্যে যদি একটা কজাল সিগন্যাল দেওয়া হয়, ও কি দিয়ে দিবেন? এক্সজেড দিয়ে দিবেন। এটা ফিক্স, এই জেড ট্রান্সে হাত দেওয়া যাবে না। অন্য কোনো উপায়? মাইনাসটাকে কি নিয়ে আসা যায় বাইরে? কিরকম কিরকম? স্যার এখানে তো আমাদের এই আমরা তো x এর ভ্যালুটা এখানে বসাবো সামেশনের এই জায়গায়। রাইট, হ্যাঁ। তো ইউ মাইনাস এন আছে, তো এই ইউ মাইনাস এন মানে তো আমরা মূলত বুঝি ইউনিট স্টেপের কারণে -1 বসতে পারে এই জায়গায়। না না না, -1 মানে ম্যাগনিটিউড তো চেঞ্জ হয় না। ইউ মাইনাস এন মানে কারণ ফোল্ডিং হয়, জাস্ট রাইট সাইডে গুলো লেফট সাইডে চলে যায়। -1 দ্বারা গুণ করে দিলে ভ্যালুর সাথে ভ্যালু অ্যানসারটা স্যার -1 দিয়ে গুণ দিলে স্যার ওইটা তো ম্যাগনিটিউড চেঞ্জ হবে, আর এটা তো স্যাম্পল ইনডেক্স নেগেটিভ। এটা তো স্যাম্পল ইনডেক্স নেগেটিভ, ম্যাগনিটিউড তো চেঞ্জ হচ্ছে, ম্যাগনিটিউড ফিক্স থাকছে। মানে এই ইউ মাইনাস এনটাকে তো এইভাবে লেখা যায় না। আপনি যদি এইভাবে চিন্তা করেন ইউ মাইনাস এন কে এইভাবে লেখা যায়, তাহলে তো ভুল, তাই না? জি এভাবে তো স্যার। লেখা সম্ভব না। আচ্ছা স্যার x এর n এর উপরে x n এর উপরে Sample ইনভার্স দিলে হবে না এটা স্যার? আচ্ছা আচ্ছা দেন, হ্যাঁ রোল 45 টাওয়ার বলেন। মানে x n এর উপরে যদি আমি ইনভার্স দিই, এমন টাইপের একটা ম্যাথ করছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, হ্যাঁ হচ্ছে, তো বলার ট্রাই করেন। মানে x n এর উপরে আমরা ইনভার্স দিছিলাম স্যার, তারপর আমরা এটা করছিলাম স্যার, তারপর লিমিটটা পরের স্টেপে যে আবার লিমিট চেঞ্জ করছিলাম, এমন টাইপের একটা ম্যাথ করছিলাম। আচ্ছা, কি করেছেন ওটা তো আমি তো জানি না, বাট হচ্ছে মানে জিনিসটা হচ্ছে মানে ইনভার্স করার কিছু নাই, ইনভার্স কিছু করতে হবে না, একটু ডিফারেন্ট। অন্য কেউ একটু ট্রাই করবেন? চেঞ্জের কোনো ব্যাপার আছে? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, পোল ইন লোকেশন চেঞ্জের, আবার একটু বলেন, আমি শুনি নাই। পোল লোকেশন চেঞ্জের কোনো না 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 না, এটা পোল লোকেশনের কোনো ব্যাপার নেই, মানে ডিরেক্টলি ব্যাপার নেই, ওটা অনেক দূরে কথা বলতেছেন, পোল আর জিরো লোকেশন। অন্য কেউ? স্যার লিমিটটা কি ইনডেক্সের এটাতে কোথাও স্যার নেগেটিভ করে দিলে হবে? যেমন 2 টু দি পাওয়ার n যেটা দিচ্ছি, হুম হুম 2 টু পাওয়ার n না দিয়ে তারপর কি দিবেন? 2 টু পাওয়ার -n দিবেন। তারপরে যদি হয় না, যেহেতু ম্যাগনিটিউড এটা আচ্ছা, আর কেউ? হ্যাঁ ফেজিং স্যার হুম পারবো না। ওকে। স্যার এটাকে লিমিটটা চেঞ্জ করে দেওয়া যায়? না, ওই যে রোল 45 শুরুতে এটাই বলেছিল লিমিট চেঞ্জ করার কথা, কিন্তু লিমিটটা তো হচ্ছে জেড ট্রান্সের মধ্যে। স্যার এটাই মনে হয় হবে, x এর উপরে একটা মাইনাস ইনভার্স আসবে, -1 আসবে যেটা, তারপর আমি n কমন নিব, নিলে স্যার এমন। আচ্ছা ওকে, এখানে ইনভার্স করাটা মানে ইনডাইরেক্টলি হয়তো ইনভার্সের কনসেপ্টটা আসবে, বাট এখানে ইনভার্স আসলে এক্সএন কে করবো না, মানে হচ্ছে আপনি যেটা বলছেন 1/xn, এরকম হবে না, অন্য ইনভার্সের কথা বলছেন হয়তো। ওকে, সমস্যা নাই, অলমোস্ট বলে ফেলেছিলেন, কাছাকাছি গিয়েছিল আবার দূরে চলে গেছে, সমস্যা নাই, বলে দিচ্ছি ওটা। জাস্ট একটা সমস্যার কথা মাথায় রাখেন, যে এখানে জেড ট্রান্স ইউজ করলে অনলি সে কি দিবে? এক্স জেডটা দিবে, কি দিতে পারবে না, আর এসে দিতে পারবো না। আসে দিতে পারবে না, এটা আমি আগেই বলেছিলাম। ওকে, তো আমরা এখন আসি হচ্ছে ওই যে এই প্রবলেমটার কথা, যেটা আমরা কিভাবে ইনডিরেক্টলি ইউজ করতে পারবো, ইনডিরেক্টলি ইউজ করা সম্ভব।
প্রথমত আমরা আগেই জানি যে জেড ট্রান্সটা আমাকে কোন ফাংশনের জন্য কাজ করবে, অনলি কজাল সিগন্যালের জন্য। কজাল। তো আমাকে যে করেই হোক এটাকে কি বানাতে হবে, অ্যান্টি কজাল কজাল বানাতে হবে। এটাকে কজাল, সিগন্যালটাকে কজাল বানাতে হবে। তো আমাকে সিগন্যাল এক্সএন দেওয়া আছে, এটা অলরেডি অ্যান্টি কজাল ফরম্যাটে আছে, তো এটা আমরা কজাল বানাতে চাই, কি করে দেব, এটাকে আমি ফোল্ডিং করব। একে যদি ফোল্ডিং করা হয় বলেন তো কি পাবো, 2⁻⁻n পাবো, -n। সাথে একটা ইউএন হয়ে যাবে। জি স্যার। এখন দেখেন 2⁻⁻un একে কি আমরা জেড ট্রান্সফর্ম করতে পারি? কাছে গিয়ে ফেরত আসছি। জি স্যার। 2⁻⁻n কে জেড ট্রান্সফর্ম করা যাবে কারণ এটা কজাল সিগন্যাল। জি স্যার। তো এটাকে আমরা জেড ট্রান্সফর্ম ইউজ করবো, জেড ট্রান্সফর্ম করি কোন ফাংশন ইউজ করে, জেড ট্রান্স ইউজ করে। ওকে, এখন দেখেন আমার তো আসলে এই জেড ট্রান্সের অ্যান্সারটা তো আসলে ইম্পর্টেন্ট না, কারণ এই অ্যান্সারটা দিচ্ছে কার জন্য, 2⁻⁻n এর জন্য, সাথে আবার ইউএন আছে। আমার কি আসলে এই সিগন্যালটার জন্য কি জেড ট্রান্সফর্ম করতে বলেছিল? তা তো না, আমাকে বলেছিল কোন সিগন্যাল জন্য, এটার জন্য। ইউ এর ভিতরে -n এর জন্য। হ্যাঁ, আবার সাথে আবার 2⁻n ও ছিল। তাহলে আমাকে কি করতে হবে, মানে এই x-n থেকে আমি আবার xn পেতে চাই, তাহলে আমাকে আবার কি করতে হবে, ফোল্ডিং করতে হবে। আবার ফোল্ড করব। এখন দেখেন আপনারা ছোটবেলায় পড়েছিলেন, মানে হচ্ছে 2-3 মাস আগে পড়েছিলেন, xn কে জেড ট্রান্সফর্ম করলে xz পাই, x-n কে জেড ট্রান্সফর্ম করলে কি পাই, একটা প্রপার্টি ছিল, কারো কি মনে আছে? কারো কি মনে আছে? -x অফ জেড। -x অফ জেড নাকি একটু উল্টা? এটা না, মানে মানে যখন কি হবে x, সিমেট্রিক প্রপার্টি কি তা মনে নেই। মানে আপনি যেটা বলছেন সেটা তো সিমেট্রিক প্রপার্টি কথা বলতেছেন, যে এখানে মাইনাস জি স্যার। আচ্ছা, সমস্যা নেই, ভুলে গেছেন আর কি, পড়ছিলেন। এরকম ছিল একটা রিলেশন আপনাদের থার্ড চ্যাপ্টারে, ওই যে লিস্ট প্রপার্টি দেওয়া আছে, প্রপার্টি গুলো যদি একটু দেখেন ওখানে দেখতে পাবেন যে এরকম একটা ফর্মুলা আছে। ওকে, এখন এখানে আসলে কি বোঝায়, এখানে হচ্ছে আমি টাইম ডোমেনে যদি ফোল্ডিং করি তাহলে জেড ডোমেনে কি করতে হবে, জেড এর পরিবর্তে 1/z বসাতে হবে। তাহলে এখন x-n কে জেড ট্রান্সফর্ম করলে কি পাই সেটা কিন্তু আমি জানি, তাহলে এটাকে সিম্পলি কি করতে হবে, জেড এর পরিবর্তে কি বসিয়ে দেব, 1/z বসিয়ে দেব। 1/z। তাহলে কিন্তু আমার এক্স্যাক্টলি xn কে করলে যে xz পাওয়ার কথা সেটা আমরা পেয়ে যাব। বুঝতে পেরেছেন? তো আমরা এখানে ডিরেক্টলি কিন্তু জেড ট্রান্সফর্ম করে পাচ্ছি না, জেড ট্রান্সফার পাচ্ছি না, আমাকে ইনডিরেক্টলি ইউজ করা লাগতেছে। ইনডিরেক্টলি কেন? কারণ আমি প্রথমে হচ্ছে অরিজিনাল সিগন্যালটাকে কজাল বানালাম, কজাল বানিয়ে তারপর ওটাকে কি করলাম, জেড ট্রান্সফর্ম করলাম, তারপর কজাল থেকে আবার অ্যান্টি কজালে নিয়ে যাওয়ার জন্য আমাকে ফোল্ডিং অপারেশন করা লেগেছে। ফোল্ডিং অপারেশন করার জন্য আমাকে আবার জেড ট্রান্সফর্মের প্রপার্টিতে ইউজ করতে হয়েছে। তো এখানে দেখেন প্রোগ্রামিং এর অংশগুলো কিন্তু খুবই অল্প, ভালো দেখেন প্রোগ্রামিং অংশ খুবই অল্প, বাকি কাজগুলো কোথায় হচ্ছে, সব আপনার মাথায় হচ্ছে, থিওরিটিক্যালি। বুঝতে পেরেছেন? তো এখানে কিন্তু হচ্ছে দুটোর কম্বিনেশন খুবই শক্ত হতে হবে। আপনি প্রোগ্রামিং সেন্সটা যদি অত বেশি না ইম্পর্টেন্স নেই এখানে, কিন্তু এখানে থিওরিটিক্যাল পার্টটা খুবই ইম্পর্টেন্ট। থিওরিটিক্যাল এই সিকোয়েন্স যদি আপনার মনে না থাকে, যেমন এই অংশটুকু, এটা কি প্রোগ্রামিং সাথে কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই, এটা টোটালি থিওরিটিক্যাল নলেজ, যে আপনি এটা পড়ার কথা, প্র্যাকটিস করার কথা। এই ধরনের অঙ্ক তো মনে হয় পড়েছেন মনে হয়, প্রপার্টি ইউজ করে জেড ট্রান্সফর্ম ক্যালকুলেশন করা। তো আমি ওই ক্যালকুলেশন করে আমি বের করে ফেলতে পারছি। তো এই জন্যই আমি কথাটা ইউজ করেছি কি, ডিরেক্টলি শব্দটা ইউজ করেছি, কারণ এটা ইনডিরেক্ট ওয়ে আছে। তো বুঝতে পেরেছেন কিভাবে আমরা ইনডিরেক্টলি বের করতে পারবো? স্যার 1/z স্যার এটা কোন স্টেপে তার চেঞ্জ মানে করব? 1/a স্টেপ করতে হবে, ওই যে x-n কে জেড ট্রান্সফর্ম করলে যেটা পাই সেটার উপর। ফোল্ডিং এর পর
ফোল্ডিং এর পরে যেটা পাচ্ছি সেটাকে আমরা 1/z করব। তার মানে আমার যখন এন্টি কজাল থাকবে সেটাকে আবার কজালে নিতে হবে? হ্যাঁ, কারণ আপনার যে যন্ত্রটা বানানো আছে, ফাংশনটা বানানো হচ্ছে শুধুমাত্র কজালের জন্য কাজ করে, এজন্য। বুঝা গেছে? ফাংশনটা হচ্ছে জেড ট্রান্স। আপনি জি স্যার। ফাংশনটা যদি আপনি নিজে বানাতেন তাহলে তো সমস্যা হতো না, তাহলে তো এই যে লিমিটের ভ্যালু চেঞ্জ করে দিলে হয়ে যেত, তাই না? বাট ফাংশনটা তো আপনি বানাচ্ছেন না, ফাংশনটা অলরেডি বানিয়ে দেওয়া আছে। তো ওই ফাংশন ইউজ করতে চাই, আপনি নিজেকে মডিফাই হয়ে ফাংশনটা ইউজ করতে পারবেন। তো এটা কাইন্ড অফ হচ্ছে বিল্ট ইন ফাংশন ইউজ করার একটা অসুবিধা, যে আপনাকে একটু আপনার সুবিধার জন্য ইনপুট গুলো একটু চেঞ্জ করে নিতে হয়, নইলে হচ্ছে সবসময় ঠিকভাবে ভ্যালু দিতে পারবেন। ওকে, তো জেড ট্রান্স ফাংশনটা ইউজ করে কিভাবে জেড ট্রান্সফর্ম করবো, আমাদের সেই লাইনটা লিখতে হবে। এটা কেন লিখলাম, এটার উত্তরটা আমরা এই সেকেন্ড লাইন থেকে আসবো। এই অংশটুকু ভুলে যান, এই অংশটুকু ভুলে যান, এই অংশটুকু ভুলে যান, এটা কিছু নাই। সেকেন্ড লাইন থেকে দেখেন কি লেখা, xn ইকুয়াল হাফ টু দি পাওয়ার। ইউজুয়ালি এটা দিলে কি বোঝায়, হাফের উপর পাওয়ার কত, n, এবং n, nটা কি একটা ভ্যারিয়েবল, রাইট? এখন আমরা জি স্যার। ইউজুয়ালি কি করতাম, n এর কিছু মান সেট করতাম, n এর মান -2 -3 বা হচ্ছে ওই কোলন অপারেটর দিয়ে ভ্যালুগুলো সেট করা হতো। এখন আমি কি বলছিলাম, এগুলোকে একটা এক্সপ্রেশন আকারে ইউজ করতে হবে। তো এই nটা কি হতে হবে, একটা সিম্বল হতে হবে। এই সিম্বল যে হতে হবে, এই জিনিসটা বোঝানোর জন্যই আমাকে এই লাইনটুকু আমাকে লিখে দিতে হবে। এই লাইনের মান কি, সিমসেন এই লেখার মান হচ্ছে ক্রিয়েট এ symbolic variable named n। এই লাইনটা লেখার সাথে সাথেই ম্যাথল্যাব এর কমান্ড পেয়ে যায়, একটা সিম্বলিক ভ্যারিয়েবল তৈরি করো যার নাম হবে n। ওকে, তারপর আমি সেকেন্ড লাইনে যখন হাফ টু দি পাওয়ার n লিখবো, ও তখন আসলে বুঝবে একটা এক্সপ্রেশন বুঝবে, হাফ টু দি পাওয়ার n, এই এক্সপ্রেশনটা দেওয়া হচ্ছে, ও এটা বুঝে যাবে। n এর মানের জন্য সে আর কান্নাকাটি করবে না যে n এর মান দাও নাই দেখে ভুল হবে, এই জিনিসটা সে করবে না। তারপর থার্ড লাইনে কি করবো, জেড ট্রান্স ইউজ করবো। কি দিচ্ছি ভিতরে, xn। xn এর মধ্যে কি আছে, এক্সপ্রেশন আছে। কি এক্সপ্রেশন, অ্যানালিটিক্যাল এক্সপ্রেশনটা বা সিম্বলিক এক্সপ্রেশনটা দাও। এটা যদি দিয়ে দিই, আমাকে কি করে দিবেন, জেড ট্রান্সফর্ম করে ভ্যালুটা দিয়ে দিবে। কি দেখানোর কথা, আবার 1/1 minus half to the power n z to the power 1. এটা দেখানোর কথা। আমরা একটু কোডটা রান দিয়ে দেখি, ভ্যালুটা আসলে একটু এভাবে দেখায় না, একটু ডিফারেন্ট ওয়েতে দেখায়, বাট একটু চিন্তা করলে দেখবেন যে আসলে দুটাই সেম। তো এই অংশটুকু লিখলে, এই তিনটা লাইন লিখলে আমাকে কি হয়ে যাবে, জেড ট্রান্সফর্ম হয়ে যাবে। প্রথম লাইনটা কেন লিখছি, সিম্বলিক ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য, আর বাকিগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল আগের মতো। তো আমরা এখন এটা কোডে চলে যাব, এই তিনটা লাইন লিখবো, তিনটা লাইন নিয়ে দেখবো যে কিরকম। স্যার সিম্বলিক ভেরিয়েবল n কেন ধরতেছে স্যার, এটা যদি একবার বলতেন স্যার। কারণ আমাদের টাইম ডোমেন সিগন্যাল xn, ওখানে সিম্বল কি আছে, হাফ টু দি পাওয়ার n, একটা ইকুয়েশন, এখানে সিম্বল কোনটা, স্যার n স্যার। n, এর জন্য n, এই জন্য n ধরা হচ্ছে। জি স্যার। এখানে কি শুধু সিম্বলই হবে? যদি এখানে সাপোজ 2 দেয়া থাকতো, মানে 2 দেয়া থাকতো তখন কি হতো স্যার? কোথায় 2 দেওয়া থাকতো, মানে যে এই হাফের উপরে যদি এনটা না থাকতো স্যার। আচ্ছা হাফের উপর 2, তাই না? মানে এইটা আসলে তখন আসলে 1/4 আসলে একটা নাম্বার, যেটাই বলে এটা একটা নাম্বার না, কনস্ট্যান্ট নাম্বার। জি স্যার। এটা কি সিম্বল, না না। এটা সিম্বল। তো তখন আসলে সিম্বলিক ভ্যারিয়েবল হিসেবে ডিফারেন্ট ভাবে তৈরি করবে। একটা কনস্ট্যান্ট নাম্বার কিভাবে সিম্বল হিসেবে লেখা যায় সেটার একটা এক্সাম্পল আমাদের দেওয়া আছে, এখানে পাবেন। তো ওটা নিয়ে টেনশন করেন না, কনস্ট্যান্ট নাম্বার কিভাবে সিম্বল হিসেবে লেখা যায় আমরা ওটা একটা উদাহরণ দিয়ে দিয়েছি স্লাইডে, পরের পেজে। সিম্বল কি কি হতে পারে, যেখানে ভ্যারিয়েবল গুলো থাকবে এ বি সি ডি এন, যা খুশি নাম দেওয়া থাকুক, সেগুলো কি সিম্বল হিসেবে ডিক্লেয়ার করা হবে। তো আমরা একটু কোড একটু খেয়াল করি, জিনিসটা কিভাবে দেখবো। আমরা হাফ টু দি পাওয়ার n ইয়ে করতেছি, জেড ট্রান্সফর্ম করতেছি।
ওকে, এটা তো আগের জিনিস। ক্লোজ করে দিই, দেখানোর কিছু নাই। ওপেন করি, স্ক্রিপ্ট খুলি। প্রথমত এই লাইন লিখবো। কেন লিখবো? প্রিভিয়াস ভ্যালু ক্লিয়ার করার জন্য। রাইট। এখন আমরা স্যার এখানে একটা প্রশ্ন স্যার আমার। করেন। স্যার আমরা ম্যাটল্যাবে যখন কন্ট্রোলে করতেছি তখন আমাদের ওখানে সিএলএফ ইউজ করে। স্যার এই দুটার ভিতরে পার্থক্যটা কি? ফাংশন না কি যেন স্যার এরকম বলছিল, ক্লিয়ার ফাংশন। সিএলএফ, হ্যাঁ সিএলএফ, সিএলসি না দিয়ে সিএলএফ। ফিগারগুলো ক্লিয়ার করার জন্য মনে হয় স্যার। এটা হচ্ছে ফিগার এর সাথে রিলেটেড, ফিগারের উইন্ডো গুলো ক্লিয়ার করে দেয় আর কি। বাট কাজ অলমোস্ট সিমিলার, মানে হচ্ছে খুব সামান্য পার্থক্য আছে। এই সিএলসি আর সিএলএফ দিলে একই জিনিস হওয়ার কথা অলমোস্ট। ইউজুয়ালি আমি কখনো পার্সোনালি সিএলএফ কখনো ইউজ করিনি। স্যার সিএলএফ টা দিয়ে স্যার ফিগারের কিছু থাকবে স্যার, ওইটাকে ক্লিয়ার করে দেয়, আমি হ্যাঁ। দেখছি স্যার করে। হ্যাঁ, কিন্তু হচ্ছে ফিগার গুলো ওভাবে ক্লিয়ার করে দেওয়ার থেকে ফিগারটা বন্ধ করে নতুন ফিগার ক্রিয়েট করাটাই বেটার বলে জি মনে স্যার। করি আমি। এই জন্য আমি এটা কখনো ইউজ করিনি সিএল। স্যার ওটা করলে স্যার ফিগারের একটা ব্ল্যাঙ্ক উইন্ডো পপ আপ হয়ে থাকে স্যার হুম। সিএলএফ দিলে। এটা আসলে ডিপেন্ড করে আপনার কাজের উপর, বুঝতে পেরেছেন? জি স্যার। এখন এরকম আরো অনেক ফাংশন আছে। ওই আপনাদের যে একটা গাইড দেওয়া হয়েছে না 13 পেজের নাকি, সরি 30 পেজের মতো একটা ছোট বই, জি স্যার। ওখানে শুরুতে কিছু ইনস্ট্রাকশন পাবেন, যেমন হুজ বলে একটা জিনিস আছে, দেখেছেন মনে হয়, তাই না? জি স্যার, অনেক ফাংশন আছে। অনেক আছে, এগুলো আসলে হচ্ছে ব্যবহার করতে করতে আপনাদের অভ্যস্ত হবেন। এখন কিছু জিনিস আছে বেশি ব্যবহার হবে, কিছু জিনিস আছে কম ব্যবহার হবে। যেগুলো কম ব্যবহার হবে সেগুলো হচ্ছে মাথায় থাকবে না, ওগুলো তখন হচ্ছে গুগল করে বা ডকুমেন্টেশনে সার্চ দিয়ে জেনে নিতে হবে বা মনে করে নিতে হবে। বাট যেগুলো বেশি ব্যবহার হয়ে যায় সেগুলো দেখবেন যে আপনার মনে করা লাগবে না, আপনার অটোমেটিক মাথায় ঢুকে যাবে যে কি দেখতে হচ্ছে। ওকে, আমরা ইয়েতে আসি। আমাদের টাস্ক কি ছিল? হাফ টু ডু করেন। তো প্রথমে হচ্ছে আগে সিম্বলিক ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করে নিই। একটু এটা সেভ করে রান দিই, একটা জিনিস দেখবো আমরা। কোডটা রান দিলাম কিভাবে বুঝলাম? ওয়ার্ক স্পেসে কিছু একটা জিনিস এসেছে। ওয়ার্ক স্পেসের ছবিটা হয়তো খুবই ছোট, আপনাদের আসলে ওইভাবে জুম ইন করে হয়তো দেখতেও পারো, হয়তো যারা মোবাইল আছেন তারা হয়তো জুম ইন করতে পারছেন, যারা পিসিতে আছেন স্যার এভাবেই দেখা যায়, সমস্যা না। ওখানে একটু খেয়াল করেন যে এন যেটা দেওয়া আছে, এন এর পাশে জি স্যার। সিম্বলটা একটু খেয়াল করেন। সিম্বলটা কি একটা কিউবের সিম্বল না? জি স্যার। কিউব। ইউজুয়ালি আমরা যখন ভ্যালু গুলো সেভ করতাম, ধরেন a = 2 সেভ করলাম, তখন কিন্তু দেখতে একটু ডিফারেন্ট আসতো। দেখেন এ কিন্তু একটা নাম্বার বা একটা ভেক্টর, ও একটা ম্যাট্রিক্সের মতো ছক্কাটা অবস্থায় এসেছে। সিম্বলটা আর কি, যে এর পাশে আইকন, যেটাকে আইকন বলে, আইকন বলে একটু ডিফারেন্ট। আর যখনই এনটাকে একটা সিম্বলিক অবজেক্ট, এই কিউব দ্বারা হচ্ছে একটা অবজেক্ট টাইপ বোঝানো হচ্ছে, যেগুলোকে আমরা একটা সিম্বল বা অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো এই এনটাকে। তো এটা দেখো কিছুটা বুঝে উপায় আছে যে ডিফারেন্ট টাইপ অফ ভ্যারিয়েবল। এখন এখানে ক্লিক করলে হয়তো দেখবেন যে কিছু দেখাবে। ক্লিক করলাম, কিছু নাই আছে, ব্ল্যাঙ্ক। আর এটা তো আমাকে সিম্বল। অবজেক্টের মধ্যে প্রপার্টি সেট করে দেওয়া যায়। প্রপার্টি মিনস হচ্ছে এন এর মধ্যে লেন বা মানে আপনি যে কাজে ব্যবহার করতে চান অবজেক্ট। এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে আসলে এই জিনিসগুলো একটু আসে, বিশেষ করে C++ এর জিনিসগুলো আসে। আপনার সি প্রোগ্রামিং এ হয়তো ক্লাস আসলে তো আপনাদের শেখানো হয় না, ক্লাস স্ট্রাকচার বা ফাইল, এগুলো যখন শেখানো হয় তখন আসলে এরকম ওই স্ট্রাকচারের পয়েন্ট গুলো আসে, যে একটা অবজেক্টের আন্ডারে আরো কিছু প্রপার্টি সেট করা। এনিওয়ে, এটা যে আলাদা ভ্যারিয়েবল ক্রিয়েট হয়েছে, এটা বোঝার উপায় কি? ওই যে ডান পাশে
দেখতে ডিফারেন্ট এসেছে। এটা একটা উপায় বোঝার। আচ্ছা, ভালো কথা। এখন আমরা এক্সেন সেট করি 1/2 টু দি পাওয়ার n। দেখি রান দিই। দেখেন এক্সেন এর মধ্যে কি এসেছে, হাফ টু দি পাওয়ার n। এক্স্যাক্টলি যেরকম, মানে একেবারে সুন্দর ওরকম ফরম্যাটে না, বাট ইন লাইনে দেখে দিয়েছি, একটা লাইনের মধ্যে সবগুলো দেখিয়ে দিয়েছে হাফ টু দি পাওয়ার n। এখন সিম্বলিক ভ্যারিয়েবল আরেকটা ব্যবহার দেখি আমরা। এটা আপনারা শিখবেন, লাগবে হয়তো যখন আপনারা নিউমেরিক্যাল কোর্সে যাবেন বা অন্য কন্ট্রোল সিস্টেমে, মনে হয় সিম্বলিক লাগে না আপনাদের। কিছু একটা নাম দিলাম, বলতে পারবেন ওখানে কি আসে কথা? 2 into a b minus 3a কত আসে একটু দেখি নাম দিয়ে। কত এসেছে? বি মাইনাস এ। কেন B b minus minus a আসলো? আমি তো লিখলাম 2a plus b minus 3a। স্যার a মাইনাস b আসার কথা না, a মাইনাস a প্লাস স্যার b এখানে আসার কথা। 2a মাইনাস 3a হচ্ছে মাইনাস এ হয়, এই কারণে স্যার b মাইনাস এ। তো এখানে আমি দেখেন এক্সপ্রেশন যেটা লিখেছি ডান পাশে, এই a আর b গুলোকে এখন কি হিসেবে চিন্তা করছে? একটা সিম্বল হিসেবে। তো সিম্বল হিসেবে চিন্তা করা মানে হচ্ছে যে বীজগণিতের যোগ বিয়োগের রুল গুলা ফলো করবে এখন। জি স্যার। তো এইভাবে আমরা সিম্পল এক্সপ্রেশন ইভালুয়েট করতে পারি। আপনারা যে জটিল জটিল প্রবলেম সলভ করেন, যেগুলো ইকুয়েশন আসে লিখে লিখে হাতে করতে হয়, ওই কাজগুলো আসলে ম্যাটল্যাব আপনার পক্ষে করে দিতে পারে। বাট ইউ হ্যাভ টু রাইট দ্য ইনিশিয়াল ইকুয়েশন। মেইন ইকুয়েশনটা আপনাকে লিখে দিতে হবে সিম্বল আকারে। ম্যাটল্যাব আপনার হয়ে বাকি কাজটুকু করে দিবে, ইভালুয়েট করে দিবে কতটুকু আছে। তো এটা একটা হ্যান্ডি টুল, এটা ভালোই ব্যবহার করা যে শিখতে পারেন তারা দেখবেন যে অনেক কঠিন কঠিন ক্যালকুলেশন ঠিক হয়েছে কিনা এটা ভেরিফাই করার উপায় ম্যাটল্যাব আপনার কাছে একটা আছে, সুযোগ করে দেওয়া। এটা আপনাদের ইয়েতে লাগতে পারে। স্যার তাহলে এটা কি সিম্বল হিসাবে ক্রিয়েট হলো না, মানে সামেশন সাবট্রাক্ট হয়ে মানে এই ইকুয়েশনটা বের করে দিল? জেডটা হচ্ছে একটা সিম্বল আকারে তৈরি হচ্ছে, বাট সিম্বলের মধ্যে হচ্ছে সিম্পলিফাইড এক্সপ্রেশন আছে। জেডের মধ্যে বি মাইনাস এ আছে। স্যার যখন আমি ওইটাকে জেডটাকে সিম্বল হিসেবে নিয়ে আসলাম, তখন এক্স এন এর আগে আমি একটা পার্সেন্ট দিলাম, কমেন্ট আকারে লিখলাম। মানে এটা কেন লিখলাম স্যার, পার্সেন্টটা দিলাম কেন? ও আচ্ছা, মানে ওই যে আমার তো আসলে তো এটা তো আসলে আমাদের মেইন অবজেক্টিভ ছিল না, তাই না? আমরা তো আসলে করতে গিয়েছিলাম কি, আমরা করতে গিয়েছিলাম জেড ট্রান্সফর্ম। আমি আপনাদের একটা সাইড টাস্ক দেখালাম যে এইভাবে করেও আমরা অনেক এই সিম্বলিক অবজেক্ট ইউজ করতে পারি। তো এই জন্য আমি এটা পার্সেন্টেজ দিয়ে দিলাম, এই কারণে যে আমাদের এটা আসলে মেইন অবজেক্টিভ না, আমরা আসলে দেখতে চাইলাম যে জেড ইকুয়ালস টু কিভাবে সেভ করা যায়। এই জন্য ওটাকে কমেন্ট করে দিয়েছি। এটা কমেন্ট না করলে কি হতো, ওটা ভ্যালুগুলো দেখাতো, বাট ওটা তো আমার দেখানোর বিষয় না। আমি তো দেখাতে চাচ্ছিলাম কি বি মাইনাস এ, এই জন্য ওটা কমেন্ট করে দেওয়া। এক্স এন ইজ ইকুয়াল টু হাফ টু দি পাওয়ার এন, এটা যদি রান দিই এরকম 1 হাফ টু দি পাওয়ার এন আসবে। তো এটা তো আসবে, এটা তো সন্দেহ নেই। আমরা এখন এটা কিছুটা এক্সপার্ট হয়ে গেছি সিম্বলিক অবজেক্ট কিভাবে চেক করতে হয়। আমরা এখন হচ্ছে জেড ট্রান্সফর্ম করব। কি ফাংশন ইউজ করব? জেড ট্রান্স লিখবো, এক্সএন লিখবো। কেন এক্সএন লিখবো? কারণ এক্সএন এর মধ্যে টাইম ডোমেনের এক্সপ্রেশনটা দেওয়া আছে, রাইট? তো রান দিই, রান দেওয়ার পরে একটা ইকুয়েশন এসেছে। ইকুয়েশনটা কি ঠিক এসেছে? স্যার ঠিক আছে না, বাট থিওরিটিক্যাল ক্যালকুলেশন করে মানে ঠিক করতে হবে স্যার। আচ্ছা, তাহলে আপনার অ্যান্সারটা আসলে ঠিক এসেছে, এটা অ্যান্সার দেওয়া উচিত। ঠিক আছে না, অ্যান্সারটা ভুল। ঠিক অ্যান্সার ঠিক এসেছে। না স্যার, একটা x z ডিভাইড বাই z কমন নিলে পরে আমি z ট্রান্সফর্মটা পেয়ে যাইতেছি স্যার। ইমপ্রপার ফাংশন আসছে স্যার। কি ফাংশন এসেছে? এটা স্যার ইমপ্রপার ইকুয়েশন। জি স্যার, ইমপ্রপার হবে মানে উপরে ঘাত এবং নিচের ঘাত সেম। জি স্যার। আর ধরো বললে হচ্ছে পাওয়ার গুলো হচ্ছে পজিটিভ আকারে দেখাচ্ছে সবগুলোতে। এখন আমরা ইউজুয়ালি জেড ট্রান্সফর্ম যখন করি, একটা কলমে যখন করি, ওগুলো সব নেগেটিভ পাওয়ার আকারে দেখে অভ্যস্ত আমরা। বাট ও এখানে নেগেটিভ পাওয়ারে দেখাতে চায়নি। মানে এখানে দেখানোর একটা মেইন উদ্দেশ্য হচ্ছে ওইভাবে দেখাতে গেলে আমাকে হচ্ছে লাইন বেশি ইউজ করতে হতো, তাই না? ওই যে জেড টু দি পাওয়ার 1 বোঝানো লাগতো। টু দি পাওয়ার 1 বোঝানোর জন্য কি একটা টু দি পাওয়ার সিম্বল, একটা -1,
আমার লাইনটা একটু তুলনামূলক একটু বেশি লাগতো। তো ওইটার থেকে এইভাবে লেখাটা ওর জন্য ইজি, কম লাইনের মধ্যে রিপ্রেজেন্টেশন হয়ে গিয়েছে। তো ম্যাটল্যাব আসলে দেখাচ্ছে সংক্ষিপ্ত এক্সপ্রেশনে সেই রেজাল্ট দেখানোর চেষ্টা করবে। এখন এক্সপ্রেশন অ্যান্সার কারেক্ট, এক্সপ্রেশন অ্যান্সার কারেক্ট, কারণ এটা ইকুইভ্যালেন্ট, জাস্ট উপরে নিচে জেড দিয়ে গুণ করে দিলে বা জি স্যার, একটা জেড কমন নিলেই এসে হয়ে পড়বে। যাবে। তো অ্যান্সারটা কারেক্ট, এক্সপ্রেশন ঠিক এসেছে। তো এটা যে ঠিক এসেছে, এতে কারো প্রশ্ন থাকলে করতে পারেন। আমরা জেড না, আমার এখানে একটা কোশ্চেন ছিল। আমরা যখন ওই যে সেকেন্ড এক্সপেরিমেন্টটা করছি, যেমন ইউনিট স্টেপ এসবের ক্ষেত্রে আমাদের পাশে সেভ করে রাখা ছিল, মানে ওখানে করলে হয়ে যাইতো। এই মাই ট্রান্সের এখানে কি কোনো এমন কোনো ব্যাপার আছে স্যার? জেট ট্রান্সের এখানে? ফাংশন খেয়াল করেন, ফাংশনটা কি? জেড ট্রান্স। জি স্যার। এই ফাংশনটা কি ফাংশন? বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন ফাংশন মানে কি? ম্যাটল্যাবে অলরেডি এটা ম্যাটল্যাবে অলরেডি এটা ইনস্টল করা। তৈরি করা আছে, ফাংশনটা সেভ করা আছে, ম্যাটল্যাব ক্রিয়েটররা এটা তৈরি করে রেখেছে। তো এটা যেহেতু ইউজার ডিফাইন্ড ফাংশন না, তো আসলে বাম পাশে ওই ফোল্ডারে থাকতে হবে এমন কোনো কথা নাই। এটা ম্যাটল্যাবের ভিতরে আছে। কোন ভিতরে আছে? ওই যে ম্যাটল্যাব যেখানে ইনস্টলেশন করেছেন কোন একটা পার্টিকুলার ফোল্ডারের মধ্যে দেওয়া আছে। তো এই জন্য বাম পাশে থাকা লাগছে। ওকে, জি স্যার। এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, এই কারণে। তো আমরা হচ্ছে জেড ট্রান্সফর্ম করতে পারবো। এখন একটু উল্টাটা শিখি। উল্টাটা শিখি মানে হচ্ছে কি করব? জেড ট্রান্সফর্ম দেওয়া থাকবে, আমরা কি করব? ইনভার্স। ইনভার্স জেড। ইনভার্স। এই অংশটুকু আমরা কমেন্ট করে দিই। ওকে, জেড ট্রান্সফর্ম করব। তখন কি দেওয়া এটা থাকতে হবে? পুরোটা কিভাবে কমেন্ট করলেন স্যার? এটা আমি ট্রাই করছিলাম, পাই নাই স্যার। যে কোনো লাইনের আগে পার্সেন্ট বসালে সেটা কমেন্ট হয়ে যায় ম্যাটল্যাবে। না, পুরোটা একবারে যে কমেন্ট করলো এই জন্য আচ্ছা, বলতেছি। রোল এটা আপনি যদি করতে চান, আপনি সিম্পলি এই কিছু কোড সিলেক্ট করে রাইট ক্লিক করবেন, ঠিক আছে? ধরেন আমি কোডটা সিলেক্ট করলাম, ওকে? জি স্যার। তারপর রাইট ক্লিক করলে এরকম কিছু অপশন আসবে, ঠিক আছে? অনেকগুলো অপশন আছে। জি স্যার। এখান থেকে একটু পড়বেন, পেয়ে যাবেন কোনটা, ঠিক আছে? এটা কন্ট্রোল আর। হ্যাঁ, কন্ট্রোল আর, কন্ট্রোল টি। উল্টা, কন্ট্রোল আর দিলে কমেন্ট হবে, কন্ট্রোল টি দ্বারা আনকমেন্ট হবে। জি স্যার। বুঝতে পেরেছেন? এটা আসলে আপনি একটু গুগল করলে মনে পেলেন। গুগল করেছিলেন কিভাবে? গুগল করছিলেন এটা? না স্যার। আচ্ছা, গুগল করতে হবে, এগুলো সিম্পল জিনিস, সার্চ দিলে ইজিলি অ্যান্সার পেয়ে যাবেন। ওকে, আমরা প্রথমে করি, এক্স জেড তৈরি করি। এগেইন আসলে এগুলা যে পাঠ্যক্রম কথা, এগুলা ইউজ করতে করতে আপনাদের বুঝতে হবে, মানে আপনি হাতে এসে পড়বে। এগুলা নিয়ে টেনশন করার কিছু নেই, এগুলা কি আমি দ্রুত সময় করাবে। আচ্ছা, এক্স জেড সমান হচ্ছে, আমরা ধরেন ওই 1/4 টু দি পাওয়ার এন, 1/4 টু দি পাওয়ার এন কে জেড ট্রান্সফর্ম করলে কি আসে? 1/1 - 1/4 জেড ইনভার্স আসবে। তখন ওই জিনিসটাই লিখবো, বাট সিম্বলিক এক্সপ্রেশন আকারে। 1/4 টু দি পাওয়ার, সরি আগে গুণ, তারপর জেড টু দি পাওয়ার। এতটুকু লিখলে অলমোস্ট হয়ে গিয়েছে, বাট একটু সমস্যা আছে। এখানে জেডটা কি? সিম্বল, তাহলে জেডটাকে কি তৈরি করতে হবে? সিম্বলিক আকারে তৈরি করতে হবে। সিম্বল দিয়ে ডিক্লেয়ার করতে হবে। সিম্বল জেড। জি স্যার। সেমিকলন দিলেও হয়, না দিলেও হয়, কোনো সমস্যা নেই। ওকে, তৈরি করলাম। এখন কি করব? ইনভার্স জেড ট্রান্সফর্ম করব। ইনভার্স জেড ট্রান্সফর্ম করলে আমরা এক্সএন পাবো। ওকে, ভালো কথা। তাহলে ফাংশন কি ইউজ করব? জেড ট্রান্স ইউজ করলে চলবে? জেড ট্রান্স বোল্ড করতে বলছিলেন স্যার। না না না, এখানে ফোল্ডিং আসবে না। আমি তো ফোল্ডিং দেখেছিলাম যদি আমি কজাল আর নন কজালের মধ্যে কিছু কাজ করতে চাই তখন। আমার জেড ট্রান্স কি কাজ করে? জেড ট্রান্সফর্ম করে। তো জেড ট্রান্স ইউজ করলে তো আসলে হবে না, তাই না? স্যার জেড ইনভার্স এটা ইনভার্স কিছু বোঝাতে হবে। তো ম্যাটল্যাবে ফাংশন আছে আই জেড। ফাংশনটা কি? আই জেড। আই স্ট্যান্ডস ফর ইনভার্স। এগেইন এটা হচ্ছে কি ফাংশন? ডিফল্ট ফাংশন ম্যাটল্যাবে। x_z x_z দিব কেন? কারণ হচ্ছে জেড ট্রান্সফর্মের ধারটা দিব। যদি রান দিই, দেখি কি অবস্থা। ঠিক আছে, 1/4 টু দি পাওয়ার n।
এক্স্যাক্টলি যেরকম আসার কথা সেরকমই এসেছে। জি স্যার। তো দেখেন আমি কাজটা কিন্তু রিভার্স ওয়েতে দেখালাম যে ইনভার্স জেড স্যার ট্রান্সফর্ম। হ্যাঁ সেকেন্ড যেটা আমরা করলাম এটা কি স্যার এন্টি কজালের জন্য করলাম যদি মাইনাস থাকে? আমি এটা বুঝতে পারলাম না স্যার। সেকেন্ড মানে কি লাইন নাম্বার, এই যে আমি যে নতুন লাইনটুকু লিখলাম কমেন্ট করার পর থেকে। এটা একদম সিম্বল স্যার। হ্যাঁ না মানে মানে না স্যার, আমরা হচ্ছে স্যার যেই কোডটা স্যার সেকেন্ড করলাম না স্যার, এটা হ্যাঁ, হচ্ছে মূলত কিসের জন্য করছে ওইটা আচ্ছা কোয়েশ্চেন আচ্ছা করছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এটা কিসের জন্য করেছে কমেন্টটা লিখে দিচ্ছি। এটা করতে যাচ্ছি হচ্ছে এক্স জেড দেওয়া থাকবে, এক্স জেড দেওয়া থাকবে, এক্স জেড টু এক্স এন ইউজ করবো আই জেড। এক্স জেড এর এক্সপ্রেশনটা এখানে লিখলাম। এক্স জেড এক্সপ্রেশন মিনস হচ্ছে আমার এক্স জেড হচ্ছে 1/, ওই 1 মাইনাস হাফ জেড ইনভার্স যখন লেখা থাকে আমি এখানে লিখেছি হচ্ছে 1/4 জেড ইনভার্স। এখানে কজাল অ্যান্টি কজালের প্রশ্নটা নাই, কারণ কোন একটা সিগন্যাল কজাল কি অ্যান্টি কজাল এটা জেড ট্রান্সফর্মের এক্সপ্রেশন থেকে বোঝা যায় না। এটা বুঝতে হয় কি থেকে, তার আরওসি থেকে। তার আরওসি ইনফরমেশন থেকে সেটা বোঝা যায় যে এটা হচ্ছে কজাল নাকি অ্যান্টি কজাল। তাহলে আমি এখানে ইনভার্সটা কেন দিলাম স্যার? আমি এই জায়গাটা একটু কনফিউজ। কোন ইনভার্স? মানে যে আমি জেড ট্রান্সফর্মের আগে একটা আই দিছি, থার্ড লাইন, হ্যাঁ শেষ লাইনটা। ঠিক আছে, হ্যাঁ কারণ হচ্ছে যে লাইন নাম্বার 10 একটু খেয়াল করেন, আমি জেড ডোমেইন থেকে টাইম ডোমেইনে চলে যাই। এটা কি ইনভার্স জেড ট্রান্সফর্ম না? ও হ্যাঁ জি স্যার। এই জন্য নয়। ওকে, এটা করলে আমাদের এক্স্যাক্টলি যেরকম আসার কথা হিসাবে হাতে কলম হিসাব করলে এটা আসে। বাট এখানে একটা মিসিং আছে, দেখেন ইউএন টা গুণ নেই, তাই না? এক্স এর সাথে ইউএন গুণ থাকলে ভালো হতো না, ইউএন টা নাই। ইউএন টা কেন নাই? ওই যে অ্যান্সার একই, কারণ হচ্ছে ম্যাথল্যাব যে ফাংশনটা ডিজাইন করা আছে সেগুলো শুধুমাত্র কি সিগন্যালের জন্য কাজ করবে, কজল ইকুয়াল কজলের জন্য। কজাল সিগন্যাল যেটা। কজল সিগন্যাল যদি কাজ করবে তো ওই অ্যান্সার গুলো সব কি দিবে, কজলের জন্য অ্যান্সার দিবে। তো জি এটা স্যার, হচ্ছে অন সাইডেড। ইউজারের কাজ, যে ইউএন টা গুণ আছে এটা ধরে নিয়েই সব কাজ করতে হবে। বুঝা গেছে? জি স্যার। ওকে, যদি এটা ইজি পার্ট, ওটা খুবই ইজি। আরেকটা দেখবো সেটা হচ্ছে পোলজিরো প্লট। পোলজিরো প্লটটা দেখে ফেলি, একটু ইজি আছে এই জন্য একসাথে দেখে ফেলতেছি। এটা একটা ইকুয়েশন দেখে নিই আগে। ইকুয়েশন একটু লিখি আমরা। কি ইকুয়েশন লিখবো? লিনিয়ার ডিফারেন্স ইকুয়েশন লিখবো। yn y minus 2 xn minus x n minus 1। তো এই ইকুয়েশন দেওয়া আছে, সিস্টেমের ইকুয়েশন। আপনাকে করতে বলেছে পোলজিরো প্লট আঁকো। পোলজিরো প্লট আঁকতে বলেছে, খুব ভালো কথা। কি রাখবো? প্রথমত যাই বলা থাকুক সিস্টেমের ইকুয়েশন দেওয়া আছে, ম্যাথল্যাবকে বোঝাতে হবে। ইজি কোশ্চেন, একেবারে ডিরেক্ট এ আর বি লিখে ফেলবো। কোএফিসিয়েন্ট গুলো বসে দিই। কোএফিসিয়েন্ট গুলো আগে লিখে ফেলবো। এটা যদি লেখা থাকে বাকি কাজগুলো খুবই ইজি। বি এর পরিচয় কি? এক্স এর কোএফিসিয়েন্ট গুলো। এটা কি হবে? কে কে বলতে পারবেন? একটু হাত তুলে, হাত তুলে কে কে বলতে পারবেন? প্রশ্নটা বুঝি নাই স্যার। বি আর এ কি কি লিখবো, এটা হচ্ছে প্রশ্ন। বি আর এ কি লিখবো, এটা হচ্ছে প্রশ্ন এই ইকুয়েশনের জন্য। এখানে একটি ইকুয়েশন লেখা আছে। কে কে বলতে পারবেন? এটা একটু হাত তুলেন। হাত তুলেন বলতে হচ্ছে যে জুমের রেইজ হ্যান্ড। 6 জন, 7 জন, আরেকটু স্টুডেন্ট তো 23 জন। 23 জন না, হ্যাঁ কম আর কি, 21 জন। অনলি 1/3। আরেকজন নতুন পার্সন হাত তুলে ভালো হয়, পারবেন বলে মনে করতেছেন। বি আর এ হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট গুলো, ল্যাগের সিরিয়াল ওয়াইজ লিখতে হয়। স্যার এক্স এবং ওয়াই এর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স আর ওয়াই কোএফিসিয়েন্ট, রাইট। শুধু এক্স এর না, ওয়াই এর। আর কেউ কি হাত তুলতে চান? নতুন পার্সন? সবাই তো সব এগুলো সব পুরানো চেহারা, যারা নিজের হাত তুলেন।
ওকে, আমি একটু সুযোগ দিই। 45, আপনি বলেন। জি স্যার, বি এর কোফিশিয়েন্ট মানে এক্স এর কোফিশিয়েন্ট গুলো বুঝবে স্যার। হ্যাঁ, কি মান বলবে? মান। আচ্ছা, এটার মান। কোএফিশিয়েন্ট বলতে স্যার বি এর এখানে আমার প্রথমটা স্যার কি যেন একটা চলে হ্যাঁ, বলেন। প্রথমে আমার অন বসবে স্যার। আচ্ছা, প্রথমে 0 স্যার, যেহেতু না ঠিক আছে স্যার, 1 বসবে আর -1 আছে স্যার। আচ্ছা, 1 বসবে, -1 বসবে, এরকম? হ্যাঁ, মানে সামনে আরেকটা যেহেতু এখানে ওয়ার, জি স্যার এরকম তো। শিওর হয়ে বলেন, মানে কনফিউশন জি থাকে। স্যার, মানে এখানে তো আর কোনো মান নাই, আর এখানে তো আর আর শুধু এতে 2 বসবে স্যার, আর কিছু? আর কিছু তো নাই সব, আর যেসব মান 0 0। আচ্ছা, রোল 45, থ্যাংক ইউ। অন্য কাউকে সুযোগ দিই। রোল 64, শামীম ইসলাম, আপনি একটু বলেন কি বসবেন? জি আপনার স্যার। মাইক্রোফোন মিউট করা মনে হয়। হ্যাঁ, বলেন। স্যার বি এর ভ্যালু বসবে 1 1। রাইট, 1 1। জি স্যার। আচ্ছা, আর এ? এর ভ্যালু বসবে 2 1। সরি, আপনি একটু রিপিট করবেন লাস্ট পার্টটুকু, বি এর মান? স্যার বি এর ভ্যালু 1 1। বি এর ভ্যালু 1 1, আর এ এর ভ্যালু 2, তারপর কত? 2 1। 2 1। আচ্ছা, ওকে। রোল 64, এরপরে হচ্ছে রোল 43, আহসানুল আমিন। আমিন, রোল 43 আছেন? মাইক্রোফোন, আচ্ছা, মিউট করা মনে হয়, আনমিউট করে। স্যার হুম। এটা কি স্যার একটা মানে জিজ্ঞেস করিনি স্যার, এটা কি ইকুয়েশন আকারে কোনো কিছু ইয়া না স্যার, এই যে y n এর যেটা বসানো আর কি 2yn - 2? হ্যাঁ, হ্যাঁ, ওটা একটা ইকুয়েশন দেওয়া আছে। হ্যাঁ, ওখান থেকে বি আর এ লিখতে হবে। কি হবে? স্যার বি হচ্ছে স্যার 2 আচ্ছা, মানে ওকে। রোল 57, জি স্যার। বলেন, আপনি বলেন কি হবে? স্যার বিটা হইতেছে আমার এক্স এর কোএফিসিয়েন্ট আর এটা হইতেছে আমার ওয়াই এর কোএফিসিয়েন্ট, সো বিটা হ্যাঁ, হইবে স্যার আমার 1 - 1 1 আর - 1, ওকে। আর এটা হবে স্যার 1 0 2। যেহেতু n - 1 নেই এই জন্য আমরা 0 লিখতে হবে স্যার, যেহেতু n - 2 ডাইরেক্ট দেয়া আছে। 1 0 2 হবে। জি স্যার। ওকে, না স্যার, -2 হবে স্যার, মানে এটা এই দিকে আনলে -2 1 0 -2। ওকে, ওকে, ঠিক আছে। রোল 51, ওনার আছে কারেক্ট। স্যার এক্স এর মান আর ওয়াই এর মান যদি স্যার এ করি স্যার, তাহলে ওয়াইটা যদি এই পাশে নিয়ে আসি স্যার, তাহলে 1 0 -2, আর স্যার আর এক্স এর কোএফিসিয়েন্ট গুলো হবে স্যার 1 আর -1। হ্যাঁ, রোল 57 এর সাথে তো অ্যান্সারটা মিল নাকি? সেম জিনিসই তো বলেছেন। জি স্যার। ওকে, রোল 52, সেম অ্যান্সার, কি সেম? স্যার এক্স এর একটা ভ্যালু নিতে হবে স্যার আমাদের, বি এর ভ্যালুটা একটা 0 নিতে হবে, কারণ আমাদের তো এখানে তিনটা, একটা n এর পজিশন, একটা n - 1 এর পজিশন, আর একটা n - 2 এর পজিশন। আচ্ছা, এখানে বি কি নেওয়া লাগবে? মানে বি কয়টা নিব তাহলে? তিনটা। কি কি নিব? 1 - 1 0। জি স্যার, জি ভুল ওকে, হয়েছে। না ভুল হয় নাই, সমস্যা নাই। ওকে, সমস্যা নাই, যারা পার্টিসিপেট আপনি তো করেছেন। বলছিলেন স্যার যে পরের ভ্যালু হ্যাঁ, গুলো না লিখলেও হবে না স্যার। লিখলেও হবে, রাইট। তো ওইটা দেওয়ার কোনো দরকার নেই। লাস্টের যে জিরো গুলা, মানে এগুলো কাছে ট্রেলিং জিরো যেগুলো, সেগুলো আপনি স্কিপ করতে পারেন, ওটা লিখলেও কোনো সমস্যা নেই। মানে স্যার সিরিয়াল ওয়াইজ থাকলে, আর সিরিয়াল ওয়াইজ যদি না থাকে তাহলে লিখতে হবে। তাহলে লিখতে হবে, রাইট। আহ, তো এটা আসলে লিখতে হবে কি, এক্স এর কোএফিসিয়েন্ট গুলো আগে লিখবো, এক্স এর কোএফিসিয়েন্ট, তারপর হচ্ছে এক্স এর -1 এর কোএফিসিয়েন্ট। আমরা এর আগে ক্লাসে কিন্তু জিনিসগুলো একটু সময় নিয়ে দেখেছি কিভাবে লেখাগুলো জি লিখতে স্যার হয়। বলছিলেন। এ এ হচ্ছে ওয়াই এন এর কোএফিসিয়েন্ট 1, তারপর হচ্ছে -2।
ওকে, হ্যাঁ, হ্যান্ড রেজ গুলো আমি ক্লিয়ার করে দিই। ধন্যবাদ। ওয়ানটা আমি বুঝতে পারিনি, আমি -2টা বুঝছি। আচ্ছা, এখানে 1 - 2 একটু ঝামেলা আছে। 1 - 2 বসলে হবে না, এখানে একটু গ্যাঞ্জাম। সেটা কি? yn আছে, yn এর সহগ 1। ওকে, ভালো কথা। এরপরে কোন কিসের সহগ বসানোর কথা? yn - 1 এর n সহগ। মাইনাস 1 yn - 1 কি আছে এখানে কোথাও? না স্যার, এই জন্য 0 দেবো। না, এর জন্য 0। হ্যাঁ, তারপর হচ্ছে yn - 2। yn - 2 এর সহগ কত? -2। কেন -2? আমি তো ইকুয়েশন দেখছি 2। -2 এই কারণে যে আমি যখন ইকুয়েশন গুলো থেকে সহগগুলো লিখতে চাই, আমি কি করি? ইনপুট গুলাকে এক পাশে রাখি, আউটপুট গুলাকে আরেক পাশে রাখি। তো আমি এই 2yn - 2 কে যখন বাম পাশে নিয়ে যাব, তখন কি নেগেটিভ এসে পড়বে। তো এই কারণে এই সাইনটা কি এসেছে? স্যার, জি স্যার, নেগেটিভ বুঝতে এসেছে। পেরেছি। ওকে, তো বি আর এ বের করা অনেক ইজি যদি আপনি ইকুয়েশন থেকে কোএফিসিয়েন্ট গুলো নিয়ে করতে পারেন। রোল 87 কিছু বলবেন? আচ্ছা, জেট প্লেন দিয়ে আমি ফাংশন কল করব, আমাকে পোস্ট প্লট দিয়ে দেবে। এটা ইজি পার্ট, রান দি বেশি বলবো। ছবি আসলো, এটাকে আমরা পোস্ট প্লট বলছি। ছবি মনে হয় দেখতে পাচ্ছি। এই ছবিতে মিনি 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 কিছু সার্কেল আছে, ছোট ছোট সার্কেল। এখানে একটা সার্কেল, এখানে একটা সার্কেল। এই সার্কেল দ্বারা 0 বোঝাচ্ছে, আর এই ক্রস দ্বারা হচ্ছে পোল বোঝাচ্ছে। পোল। এই মান কত এটা যদি দেখতে চাই, ডাটা কার্সার নিব, সিলেক্ট করব, ভ্যালুগুলো শো করে দিব। এক্স অক্ষ বরাবর কত যাবে? -1.414। ওয়াই অক্ষ বরাবর 0, অলমোস্ট 0 এর কাছাকাছি। সো উই ক্যান নেগলেক্ট দ্য ভ্যালু অফ ইমাজিনারি পার্ট। তো আমরা শুধুমাত্র রিয়েল নিয়ে কাজ করব। তো আমরা জেড ইকুয়ালস টু কি লিখবো? -1.414। এটা হচ্ছে একটা পোল। আরেকটা পোল কোথায়? এখানে। এটাও কি 1.414 এ জাস্ট খালি আগেরটার মতোই, জাস্ট পজিটিভ সাইডে। এবার ওয়াই এক্সিস বরাবর কোনো পার্ট বলতে গেলে নাই। তো এটা আমরা লিখবো কি? জেড ইকুয়ালস টু 1.414 এ কি আছে? পোল আছে। সিমিলারলি এভাবে 0 বের করতে পারবেন, রাইট? এখানে একটা সার্কেল দেখা যাচ্ছে, একটা ডটেড সার্কেল, খেয়াল করেছেন? তো সার্কেলের মতো আছে। এই সার্কেলটার নাম কি? ইউনিট সার্কেল। ইউনিট সার্কেল বলা, রাইট। এই ইউনিট সার্কেলটা কিন্তু আসলে পোল 0 প্লটের কোনো সম্পর্ক নেই। কেন এটা ইউনিট সার্কেলটা দেখালো? এই ইউনিট সার্কেলটা দেখানোর একটা কারণ হচ্ছে ওই যে আমরা কোন একটা সিস্টেম স্টেবল কিনা, কোন একটা সিস্টেমের স্টেবিলিটি আছে কিনা, সেটা কিন্তু আমরা দেখি যে ওই সিস্টেমের পোলের পজিশন গুলোর উপর ডিপেন্ড করে আমরা স্টেবিলিটি ডিফাইন করি। যদি কোন একটা সিস্টেমের আরওসির মধ্যে ইউনিট সার্কেলটা পড়ে, তখনই আমরা ওকে কি বলি? সিস্টেমটা স্টেবল বলি। স্টেবল। তো এগেন এই যে বলে দিয়েছিলাম যে আরওসি কিন্তু আপনাকে বলে দিচ্ছে না কে ডিসিশন নিচ্ছে, প্রোগ্রামার নিচ্ছে বা ইউজার নিচ্ছে। তো ইউজার যেহেতু নিবে, অ্যাটলিস্ট স্টেবিলিটি কন্ডিশন বোঝার জন্য তো ইউনিট সার্কেলটা একটু দেখা দরকার। এই জন্য ম্যাথল্যাব আপনাকে একটা ডিফল্ট ইউনিট সার্কেলটা এঁকে দেয়। এটা আরো কিছু ব্যবহার আছে আপনার কোন সিস্টেমে হচ্ছে যে রুট লোকাস ডিজাইন, মনে হয় দেখেছেন, মনে হয় দেখেন নাই। ওই যে দেখছি স্যার স্যার। দেখেছি। হ্যাঁ, দেখছেন মনে হয়, এখনো মনে কন্টিনিউ চলছে। তো রুট লোকাস ডিজাইন করার সময় কিন্তু এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট হয়, যে পোল আর 0 লোকেশন আপনি কোথায় বসাচ্ছেন। তো এটার জন্য ইউনিট সার্কেলের রিলেটিভ পজিশনটা জানা তো জরুরি। কারণ এটা মনে আছে যে ইউনিট সার্কেলের উপর যদি পড়ে, তখন ওই সিস্টেমটা কি হয়ে যায়? ওই যে মার্জিনাল স্টেবল। মার্জিনালি স্টেবল হয়ে যায়। তো জিনিসটা ইউনিট সার্কেলের ডানে বামে যেন থাকে, ওই জিনিসটা একটু এনশিওর করতে হয়। ওকে, এই জন্য ইউনিট সার্কেলটা দিয়ে দেওয়া থাকে। আরো কিছু ব্যবহার আছে, আমরা আসলে হচ্ছে এটা দেখবো। আমরা কিছু ম্যানুয়ালি কিছু পোল লোকেশন সেট করে দেবো, দেন ওর পারফরমেন্স দেখবো। পারফরমেন্স বলতে তার ফ্রিকোয়েন্সি রেসপন্সটা কিরকম আসে সেই জিনিসটা দেখবো। আপনারা মনে হয় জানেন যে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা ডিরেক্টলি রিলেটেড টু দ্য লোকেশনস অফ দ্য পোলস এন্ড জিরো। পোল আর জিরো লোকেশনের সাথে ফ্রিকোয়েন্সি রেসপন্সের ডিরেক্ট একটা রিলেশন আছে। আমরা ওই রিলেশনটাই আসলে আপনাদের এই এক্সপেরিমেন্টের মেইন অবজেক্টিভ দেখানো। এই রিলেশনটা কি?
তো আমরা পোল জিরো প্লট আঁকা শিখে ফেলেছি। ওকে, এখন আমরা আরেকটা পার্ট দেখবো, হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স। ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখার আগে আমরা একটা ছোট পার্ট শেষ করে ফেলি, সেটা আপনার মনে হয় মনে আছে। ইম্পালস রেসপন্স বের করতে গেলে আপনাকে যদি বলা হয় এই সিস্টেমের ইম্পালস রেসপন্স বের করো, কি করবেন? ইকুয়েশন দেওয়া আছে, ইম্পালস রেসপন্স বের করতে বলা হলো, কি করবেন? So ওই যে স্যার পজিশন প্লাস তারপর হুম, একটা কি ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করব স্যার পজিশনের জন্য। না মানে ওগুলো তো আসলে একটা খুব মানে কি বলবো এটাকে, আপনি খুব মাইনিউট ডিটেলসে চলে গেছেন যে এখানে করলে এটা হবে, ওটা করলে এখানে হবে, ওরকম না। একটু হাই লেভেলে কথা বলেন। আপনি যেটা বলেন সেগুলো হচ্ছে লো লেভেল, মানে হাই আর লো লেভেল, মানে ভালো খারাপ অর্থে হাই লো না, মানে হচ্ছে লো এই অর্থে আপনি একদম কোডের প্রতিটা লাইন বাই লাইন ব্যাখ্যা করার চেষ্টা করছেন। হাই লেভেল মিনস হচ্ছে লাইনগুলোর কেন লেখা হচ্ছে, লাইনগুলোর ইন্টারপ্রিটেশন গুলো সেটা বলা। লাইনটা কি লেখা হচ্ছে ওগুলো হচ্ছে লো লেভেলের ডিসকাশন। হাই লেভেল মানে হচ্ছে, যেমন আমি যদি বলি এই ব্লকে কি কাজ হচ্ছে, এই ব্লকে কাজ হচ্ছে এই ইকুয়েশনটা পোল জিরো প্লট আঁকা, এটা হচ্ছে হাই লেভেল ডিসকাশন। লো লেভেল ডিসকাশন কি, আমি ইকুয়েশন থেকে এ আর বি বের করেছি, দেন হচ্ছে এগুলোকে জেড প্লেনের মধ্যে কাজ করেছি। তো আমি জানতে চেয়েছি যে এই সিস্টেমের জন্য আমি ইম্পালস রেসপন্স বের করতে চাই, তো আপনার অ্যান্সারটা একটু হাই লেভেলে বলতে হবে। হাই লেভেল মিনস হচ্ছে আমি কি স্টেপ ফলো করবো, স্টেপ গুলো বলতে হবে। এক্সেল জেনারেট করতে হবে প্রথমে। রাইট, কি জেনারেট করব, কি এক্সেন জেনারেট করব, ইম্পালস। ইম্পালস স্যার। ইম্পালস। ওকে, হ্যাঁ, এরপর এরপর তারপর শিফট করতে হবে। শিফট কি করা লাগে? শিফট করা লাগে না। না স্যার শিফট করে না স্যার। কি একটা জিনিস ইউজ করতে হয় জানি স্যার, তারপর সিকোয়েন্সটা করতে হবে স্যার, মানে কোথায় শুরু স্টার্টিং পয়েন্ট। এই যে এগেইন আপনারা হচ্ছে ভিতরে চলে যাচ্ছেন, ডিটেলসে চলে যাচ্ছেন। ডিটেলসে না, ওই রোজ শামীম যেটা বলেছিল অলমোস্ট ঠিকই হয়েছিল, যে একটা এক্সেন জেনারেট করবো, রাইট। ওটাই একটু পারফেক্ট হয়ে যাবে যদি এক্সেন ইকুয়ালস টু বলে যে আমি ইম্পালস সিগন্যাল তৈরি করবো। একটু ওকে, এরপরে কাজটা কি, সিগন্যাল তৈরি করে ফেলছি, এরপরে কাজটা হচ্ছে ফিল্টার ফাংশন ইউজ করে আউটপুট বের করবো। ওকে, এটা হচ্ছে জি স্যার। হাই লেভেল ডিসকাশন। ওই ভিতরে চলে যাচ্ছে, ওগুলো সব ভিতরে চলে যাচ্ছেন, ভিতরে তো এত শোনার তো ইচ্ছা নাই আমার। আমি জাস্ট খালি জানছি আপনি স্টেপ গুলো বলতে পারেন, ইয়াকে মেজর স্টেপ গুলো, ওগুলো তো পারবেন তাই না? ওগুলা পারবেন দেখে তো আপনি পুরোটা বলতে পারতেছেন। ওকে, এই কাজ সিগন্যালটা জেনারেট, তারপর স্যার ওই যে এডিশন, তারপর স্যার এডিশন স্যার। এডিশন তো লাগে না এখানে। না, এটা হচ্ছে ইম্পালস সিগন্যালটা জেনারেট করে তারপর ওইটা কোএফিসিয়েন্টে ফিল্টার করলেই পাওয়া যাবে। হ্যাঁ, ইম্পালস রেসপন্স বের করতে যাচ্ছি না, জি স্যার। এডিশন করতে যাচ্ছে না। ও Okay. এখন এই জেড ট্রান্সফর্ম ফাংশন একটা ফাংশন আছে, ওই ফাংশনটা আপনাকে এই কাজটা করে দেয়, বাট একটু সমস্যাও আছে এটা করে দেওয়ার সময়। কি দিবে, বিআরএ কমা একটা নাম্বার, কেন নাম্বার দিচ্ছে এটা একটু কিছুক্ষণ পরে ক্লিয়ার হবে। ইম্প চেক, এই ফাংশনটা খেয়াল করেন, ফাংশনটা কি আইএমপি চেক, কি ফাংশন, বিল্ট ইন ফাংশন। এই ফাংশনটা কি দেয়, কোন একটা সিস্টেমের বিআরএ যদি বলে দিই তাহলে ইম্পালস। ওই সিস্টেমের ইম্পালস রেসপন্সটা বলে দেবে, ওই সিস্টেমের ইম্পালস রেসপন্স বলে দেবে। ইম্পালস রেসপন্স যদি বলে দিবে ও দুটো জিনিস দিবে, একটা হচ্ছে ইম্পালস রেসপন্সের স্যাম্পল ভ্যালু, আর একটা বলে দিবে ইম্পালস রেসপন্সের স্যাম্পল ইন্ডেক্স। তো এইচ কমা এনএইচ দিয়ে আমি নিয়ে নিলাম। যদি প্লট করতে চাই তাহলে হচ্ছে ফিগার, দেন এক্সটেন্ড এনএইচ কমা এইচ এরকম করে প্লট করি, নাম দিই, এখন ছবি আসবে, ছবি আসলো। জি স্যার। ছবিটা একটু একটু পেকুলিয়ার, যে অসিলেটিং নেচার আছে, একবার পজিটিভ ভ্যালু একবার নেগেটিভ ভ্যালু। এটা টোটালি ডিপেন্ড করতেছে ওই যে আমার পোলের লোকেশন গুলোর উপর। পোল গুলো একটা হচ্ছে পজিটিভ সাইড, আরেকটা হচ্ছে নেগেটিভ সাইডে ছিল, ওগুলোর
কারসাজির কারণে কাইন্ড অফ এই জিনিসটা হয়ে যাচ্ছে, ভ্যালুগুলো হচ্ছে ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন 0 থেকে আমি আমি ওখানে কিন্তু 20 দিয়েছিলাম, খেয়াল করেছেন কিনা জানি না, BA, 20 দিয়েছিলাম। এটার কাজটা কি ছবিটা দেখে বলতে পারবেন কাজটা কি? এটা স্যার এক্স অ্যাক্সিস এর রেঞ্জ একটা স্যার 0 থেকে 20। বাট এক্সেসে দেখেন শুরু হয়েছে কততে? 0-তে। শেষ হচ্ছে কততে? 90 90 স্যার 0 থেকে 90। 0 থেকে 90 -512 ওটা হচ্ছে সিগন্যালের স্যাম্পল ভ্যালু। এখন এই 20 যে আমি দিয়েছিলাম কোডের ওখানে শুরুতে, ওটা দেওয়ার একটাই উদ্দেশ্য ছিল আমি 0 থেকে 19 পর্যন্ত স্যাম্পল ইন্ডেক্স গুলো দেখতে চাই। 0 থেকে 19 পর্যন্ত। তো 0 থেকে 19 পর্যন্ত কয়টা স্যাম্পল? 20টা স্যাম্পল। 20টা স্যাম্পল। এই জন্য এটা দেখাচ্ছে। আমি যদি এখানে জি স্যার 10 দিতাম তাহলে 0 থেকে 9। ছবি আসলো। এখন এই ইমপ্লিটের একটা সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে ও অনলি n গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, n গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 এই রেঞ্জের জন্য ভ্যালু দেখায়। মানে 0 থেকে পজিটিভ নাম্বারের দিকে ভ্যালু দেখাতে পারবে, নেগেটিভ সাইডে ও কি ভ্যালু দেখাতে পারবে না। তো এটা একটু একটা সমস্যা ইমপ্লিটের। তো আপনাকে যদি কোনো সময় বলা হয় যে আউটপুট বের করো, ইনপুট রেসপন্স বের করো, বাট রেঞ্জ বলে দিল যে -10 থেকে 10, তখন কিন্তু ইম্প জেট ইউজ করলে ওখানে শুধুমাত্র হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত স্যাম্পল গুলো দেখাতে পারবে, বাট -10 থেকে -1 এই স্যাম্পল গুলো ইনজেক্ট দিতে পারবে না। সেটা একটা সমস্যা। তো ওই সমস্যা তো আমরা ওই রকম রেঞ্জের জন্য কিভাবে বের করতে ওটা আমরা তো জানি এক্সপেরিমেন্ট নাম্বার 2-তে ঠিক আছে, যে কোনো রেঞ্জের জন্য কিন্তু এক্সপেরিমেন্ট নাম্বার 2-তে আমরা বের করতে পারি, তাই না? যা মনে পড়ে হয়তো এক্সপেরিমেন্ট নাম্বার 2-তে আমরা এই জিনিসটা দেখেছিলাম, যে কোনো রেঞ্জের জন্যই আমরা ইম্পালস রেসপন্স বের করা পসিবল, কারণ ইনপুট সিগন্যাল আমরা তৈরি করে দিচ্ছি। তো ইনপুট সিগন্যাল যেহেতু আমরা তৈরি করে দিচ্ছি, তো কোনো সমস্যা নাই, আমরা যে কোনো রেঞ্জেই আউটপুট তৈরি করতে পারি। বুঝে গেছে ইমপ্লিটের কাজ বা ইমপ্লিটের অসুবিধা আছে? ওকে, তো আমরা এরপরে চলে যাবো ফ্রিকোয়েন্সি রেসপন্স। এখন আমরা একটু স্লাইডে ব্যাক করবো। এখানে কারো কোনো প্রবলেম আছে? জেট ট্রান্সফর্ম, ইনভার্স জেট ট্রান্সফর্ম, দেন হচ্ছে জেট প্ল্যান। স্যার আমি একটা জিনিস মিস করছি স্যার, এবি এর পরে যে স্যার 10 বা 20 দিবেন স্যার, এটি একটু যদি আরেকবার বলতেন। ছবিটা একটু খেয়াল করেন। 10 কয়টা স্যাম্পল? 0 থেকে শুরু করে 9। তো স্যাম্পল কয়টা? 10টা। জি স্যার, 20 দিলে 20টা হবে। ওকে স্যার। এটা আপনাকে বোঝায় কয়টা স্যাম্পল আমি নিব সেটা। জি স্যার বুঝছি। ওকে, আচ্ছা আমরা মানে পরপর কিছু স্লাইড আছে যেগুলো আসলে আমরা দ্রুত কোডের মধ্যে আসলে লিখে ফেলেছি অনেক কিছু, তো এই জন্য স্লাইড গুলো আসলে এখন দেখবেন যে পরিচিত মনে হবে, আগে কিন্তু দেখা হয়ে গেছে। তো আমরা এইভাবে করে যে ট্রান্সফর্ম কিভাবে করছি সেটা দেখেছি, জিনিসটা দেখা হয়েছে। এই স্লাইডে কিছু এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল মিন বাম পাশে হচ্ছে হাতে কিছু করতে বলা হয়েছে, x n = 82 / n UN, এটা করলে এরকম আসার কথা। আর ম্যাথল্যাবে করতে চাইলে আমাকে এই লাইনটুকু লিখতে হবে। কেউ কি বলতে পারবেন কেন আমি এখানে a লিখলাম আলাদা করে? নরমালি আমরা কি করতাম, সিম্বলিক ভ্যারিয়েবল n লিখতাম, এখানে আবার a ও লেখা হলো আলাদা করে। স্যার যখন n লিখেছিলাম তখন আমার একটা তখন তো স্যার ভ্যালু ছিল ম্যাথমেটিক্যাল টার্ম ছিল, কিন্তু স্যার এখানে তো ম্যাথমেটিক্যাল টার্ম নাই। হাফ অথবা 1/4 ছিল। হ্যাঁ, এখানে হচ্ছে a টু দি পাওয়ার n, তো a ও একটা সিম্বল, এই জন্য a লেখা লিখেছি। ওকে, তারপর un সাথে কি গুণ আছে? 1, 1 একটা কনস্ট্যান্ট গুণ। তো একটা কনস্ট্যান্টকে কিভাবে সিম্বলিক ভ্যারিয়েবল তৈরি করা যায় এটাও এখানে একটা লাইনে দিয়ে দেওয়া আছে। আপনি যদি এই লাইনটুকু লেখেন তাহলে কি হয়ে যাবে, এটা সিম্বলিক 1 হবে। বুঝতে পেরেছেন? সিম্বলিক 1 মানে সিম্বলিক 1 আর নিউমেরিক 1 এর মধ্যে একটু পার্থক্য আছে। এখানে তার তাহলে সিম্বলিক 1 এবং সিগন্যাল দুইটাই জেনারেট করা হলো, কারণ un এর সাথে তো আসলে স্যার 1 হবে। আলফা আর
হ্যাঁ বলেন। মানে আগে যেমন 2টা লাইন লাগতো, এখানে 2টা লাইন লাগলো না। এখানে দুটো লাগেনি কারণ এখানে এন বলে কিছু নাই, হ্যাঁ, এই জন্য আর লাগেনি। বাট বাকি আগের লাইনটুকু লাগে মতো। এরপর হচ্ছে ডেল্টা এন। ডেল্টা এনটা কি ইউএন গুণ আছে? ডেল্টা এর সাথে কি কোনো ইউএন গুণ দেখা যাচ্ছে? গুণ তো নাই। না স্যার। তারপরেও এটা কিন্তু কাজ করবে। কারণ কি? আসলে ডেল্টা এন এর সাথে ইউএন গুণ আছে। কারণ ডেল্টা এর সাথে দেওয়া ইউএন হয় গুণ না। করলে ডেল্টা এন, তাই না? জি তো স্যার। আসলে ইউএনটা হিডেন অবস্থায় আছে। ইউএনটা আছে কল্পনা করা যায়। কারণ ডেল্টা এন এর পরিচয় কি n = 0 থেকে আসে। তো আমি সিগন্যালটা কিন্তু আসলে n = 0 এর জন্য কিন্তু কাজ করে এই স্টেট ট্রান্সফার। এখন ম্যাটল্যাবকে ডেল্টা এনটা বোঝাতে হবে। কিভাবে বোঝাবো? এই ফাংশনটা ইউজ করে। এটা হচ্ছে ম্যাটল্যাবের বিল্ট ইন ফাংশন। কি লেখা? ক্রোনেকার ডেল্টা। ক্রোনেকার ডেল্টা। এই ক্রোনেকার ডেল্টা কি? এটা একটা ম্যাথমেটিক্যাল ফাংশন fn। ফাংশনটা কি কাজ করে? 1 দেয় যখন n এর মান 0 পায়, আর 0 দেয় হচ্ছে যখন n not equal to 0। এটা ম্যাথমেটিক্যাল ফাংশন আর কি। ম্যাথমেটিক্যাল অনেকগুলো ফাংশন আছে, এর মধ্যে এই ডেল্টা ফাংশনটাকে ক্রোনেকার ডেল্টা নামে ম্যাথল্যাব চিনে। ওকে, যেটা আমরা জেড ট্রান্সফর্ম করি দেখবো যে 1 পাবো। আপনারা মনে করে দেখেছেন ডেল্টা এন কে জেড ট্রান্সফর্ম করলে 1 আসে। ওই যে কিছু লিস্টের মধ্যে ছিল কিছু পরিচিত ফর্ম, জি স্যার, চ্যাপ্টার 3 প্রথমেই ছিল। একটা লিস্টের আকারে যে এগুলোকে করলে এগুলো পাই। তো ওখানগুলো থেকে কিছু এক্সাম্পল আপনাদের এখানে দেখানো হচ্ছে। তো এটা একটু বাসায় রান করে দেখবেন। স্যার আমরা যখন সিম্বলিক কোনো কিছু বলি, যেমন উপরে এন আর এ বলে দিছি, তখন তো স্যার আমরা ওই কোলনটা ইউজ করিনি, সেমিকোলনটা। কিন্তু স্যার 2 নাম্বার যখন করছি ইউনিট স্টেপের এখানে ক্ষেত্রে, এখানে এখানে সেমিকোলন, এই সেমিকোলনের কথা বলতেছেন? জি স্যার এখানে তো বসে না, আমরা ও জানি। না, বসে না, ভুল কথা। এটা বসানো সম্ভব, আমি স্কিপ করেছি, দেই নেই ইচ্ছা করে। দিলেও যা না দিলেও তা একই কথা। এইখানে এটাই স্যার বলতে, কিন্তু দ্বিতীয়বার তো যে মানে সেকেন্ড যেটা এক্সাম্পল, হ্যাঁ, এখানে তো স্যার দেওয়া হয়েছে। এগেইন দেওয়া হয়েছে এই অর্থে, দিলেও যা না দিলেও তা। এখানে আপনি না দিলে কি হতো? না না দিলে দিলে স্যার x_n এর ভ্যালুটা দেখা যেত শো করতো। তাহলে। আর ওটা শো করতো, কমনলিতে শো করতো। তো এখানে দেওয়া না দেওয়া আপনার ইচ্ছের উপর ডিপেন্ড করে। এটা না দিলে যেমন এই যে এক্স এর পরে আমি সেমিকোলন দিয়েছি, তাই না? কিন্তু কেন দিলে আমি ভ্যালুটা দেখতেছি। তো সেমিকোলনের পারপাসটা মেইনলি আপনার ওইটা যে আমি দেখতে চাই কি চাই না। এটার সাথে কোনো সম্পর্ক নেই যে আমি কোড সিমস দিয়েছি এটার পরে সেমিকোলন দেওয়া যাবে না, এরকম কোনো কম্বিনেশন আমি দিতেই পারি এগুলো, এতে কোনো সমস্যা নেই। ওকে, জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে ইনভার্স জেড ট্রান্সফর্ম করতে চাই। এই যে এখানে কি লাইনটা লেখা আছে, এটা লাইন এইটা লেখা আছে 1/1 - হাফ জেড। এই জিনিসটা এখানে লেখা হয়েছে, তো হাফ জেড ইনভার্স, এটা লেখা হচ্ছে 2 জেড ইনভার্স, সরি 2 জেড ইনভার্স। তো এই 2 জেড ইনভার্স কিভাবে কাজ করবে যদি করি তাহলে হচ্ছে আমি যে 2n un দেখাবে অ্যান্সার। ওকে, সিম্বলিক ভ্যারিয়েবল হচ্ছে জেড, এই জন্য সিমস জেড লিখেছি। এগেইন সেমিকোলন দেওয়া যা না দেওয়া একই কথা, ইচ্ছা। আই জেড ট্রান্সফার কাজ আমরা দেখেছি, পোল জিরো প্লট এটাও দেখেছি। ইকুয়েশনটা ডিফারেন্ট ছিল বাট সেম জিনিস। পোলার জিরো কিভাবে বের করতে হয় সেটাও আমরা শিখেছি। ঠিক আছে, কোন ফাংশন ইউজ করে? জেড প্লেন আকার। বি এ কোথা থেকে আসে? সিস্টেমের ইকুয়েশন থেকে। ইম্পালস রেসপন্স ইউজিং ইমজেড, ইমজেডও আমরা দেখেছি। আমরা এটা একটা অ্যাপ্রোচ ছিল, সেটা হচ্ছে আমাদের এক্সপ্লেন নাম্বার 2 এ শিখেছিলাম। এটা একটা ওয়ে, অথবা ইমজেড ফাংশন ইউজ করে। বি আর এ কোথা থেকে আসবে? সিস্টেম থেকে। সিস্টেম ইকুয়েশন আর 20 এটা কি? আমি কতগুলো স্যাম্পল দেখতে চাই। কতগুলো স্যাম্পল দেখতে চাই। একটা প্রবলেম ছিল, এটা আমরা অলরেডি ডিসকাশন করেছি। ওকে, এখন হচ্ছে একটু নতুন এইচ ওমেগা বের করব। এইচ ওমেগাটা বের করব। এইচ ওমেগা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ সিস্টেম এইচ। এখন এইচ ওমেগা কি বের করব? এই রিলেশন ইউজ করে। এটা মানে আপনারা জানেন জেড এর পরিবর্তে
জেড ইকুয়ালস টু ই টু পাওয়ার জে ওমেগা বসিয়ে দিতে হয়, জি তাই স্যার, না? কমপ্লেক্স ক্যালকুলেশন। কমপ্লেক্স নাম্বার আসে, তারপর ওখান থেকে ক্যালকুলেশন করতে হয়, রাইট? তো এখন এই এইচ ওমেগা এটা আসলে কি একটা কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বারের কি হতে পারে, তার ম্যাগনিটিউড থাকতে পারে আর তার অ্যাঙ্গেল অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল থাকতে পারে। এখন ফ্রিকোয়েন্সি রেসপন্স যখন বলা হয় তার মানে কি, ডিফারেন্ট ভ্যালুজ অফ ওমেগা দেব, মানে একাধিক ফ্রিকোয়েন্সির ভ্যালু দেব, ওই প্রতিটা ফ্রিকোয়েন্সির ভ্যালুর জন্য আমি এইচ ওমেগার মান বের করবো। দেন এইচ ওমেগার মান দিয়ে যখন প্লট করতে যাব, যখন আমি প্লট করব তখন ওটাকে কি বলবো, ফ্রিকোয়েন্সি রেসপন্স বলতে পারবো বা স্পেকট্রাম বলতে পারবো। ওটাকে স্পেকট্রাম মানে হচ্ছে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে কি রকম রেসপন্স দেখায়, সেটাকে স্পেকট্রাম বলা যাবে। এখন যখন ম্যাগনিটিউড প্লট করব তখন ওটাকে বলা হবে হচ্ছে ম্যাগনিটিউড স্পেকট্রাম অর ম্যাগনিটিউড রেসপন্স। যখন অ্যাঙ্গেল গুলো প্লট করব তখন এটাকে বলা হয় হচ্ছে ফেজ স্পেকট্রাম অথবা ফেজ রেসপন্স। ওকে, এখন এই এইচ ওমেগাটা কে বের করে দেবে? এইচ ওমেগাটা বের করে দেওয়ার জন্য ম্যাথল্যাবে একটা সুন্দর একটা ফাংশন দেওয়া আছে। ফাংশনটা হচ্ছে এফ আর ই কিউ জেড। এফ আর ই কিউ জেড ফাংশনটা কি আমরা দেখবো, কিছুক্ষণ পরে দেখবো, তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আর আসলে দেখার বিষয়, এটা তো আমরা ম্যাগনিটিউড নিব, তো ম্যাগনিটিউড নেওয়ার জন্য ম্যাথল্যাবে একটা ফাংশন দেওয়া আছে, অ্যাবসলিউট ভ্যালু ফাংশন। এবিএস ফাংশনটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, এটা হচ্ছে ম্যাগনিটিউড দিয়ে দেয়। অ্যাঙ্গেল নেওয়ার জন্য এরকম একটা ফাংশন আছে, অ্যাঙ্গেল বলে একটা ফাংশন আছে, তো হচ্ছে অ্যাঙ্গেল ভ্যালু দিয়ে দেয় রেডিয়ান। তো আপনাকে যদি ম্যাগনিটিউড রেসপন্স দেখতে বলে তখন আপনি এবিএস ইউজ করবেন, যখন রেডিয়ান মানে ফেজ রেসপন্স দেখতে বলবো তখন আমি অ্যাঙ্গেল ফাংশন ইউজ করবো। কোথায় ইউজ করবো, ওই কোডের লাইনে যখন যাবো তখনই এটা দেখাচ্ছি, রিপিট করবো আমরা। আচ্ছা, এখন আপনারা কিন্তু ছোটবেলায় যখন অপারেশনাল অ্যাম্প্লিফায়ার যখন করেছিলেন এক্সপেরিমেন্ট হাতে কলমে হার্ডওয়্যার ল্যাবে, তখন কিন্তু ফ্রিকোয়েন্সি রেসপন্স বের করেছিলেন, মনে পড়ে? মনে পড়ে ফ্রিকোয়েন্সি রেসপন্স বের করেছিলেন অপারেশন অ্যাম্প্লিফায়ার এক্সপেরিমেন্টে? জি স্যার। ওকে, ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্সে, হ্যাঁ ইলেকট্রনিক্স 2 তে পড়ার কথা। বিজিটি মসফেটও মনে হয় দেখার কথা, বা হয়তো দেখানো হয়নি, বাট অ্যাটলিস্ট অপএম্পে মনে হয় দেখছেন আপনারা, কারণ আগের সেকশন তারা বললো যে অপারেশন অ্যাম্প্লিফায়ার তারা জি দেখেন। স্যার, জি পুরো স্যার, দেখছি ল্যাবটাই স্যার, অপ এমপি ছিল। শুধু অপ অ্যাম্প স্যার। অপএম্পে দেখেছেন, ওকে সমস্যা নেই। অপারেশন অ্যাম্প্লিফায়ারের ফ্রিকোয়েন্সি রেসপন্স যখন আপনাকে বের করতে বলা হয়েছে তখন আপনি কি করেছিলেন আমি যদি একটু মনে করাই দিই, সেটা হচ্ছে আপনি একটা ইনপুট সিগন্যাল দিয়েছিলেন। ইনপুট সিগন্যালটা কি ছিল, সাইনোসয়েডাল একটা সিগন্যাল দিয়েছে, পিওর সাইন ওয়েভ দেওয়ার চেষ্টা করেছেন। তো পিওর সাইন ওয়েভের কিছু ফ্রিকোয়েন্সি ছিল, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে রেখে আপনি কোনো ইনপুট সিগন্যাল জেনারেট করলেন, সাইনোসয়েডাল সিগন্যাল একটা নির্দিষ্ট অ্যাম্প্লিটিউডে। তারপর ওই সিগন্যালটা অপ অ্যাম্পের মধ্যে কিছু ইনপুট দিলেন, তারপর আউটপুট পেলেন। দেন আউটপুটটা নিয়ে আপনি কি করলেন, আউটপুটের অ্যাম্প্লিটিউড এবং আউটপুটের সাথে ইনপুটের যে ফেজ ডিফারেন্স, এটা একটু মাপার চেষ্টা করেছেন। আমার যেহেতু মনে পড়ে ফেজ ডিফারেন্সটা অত বেশি ইম্পর্টেন্স না দেখলে ওটা বেশি দেখানো হয় না, ফেজ ডিফারেন্সটা মাপা, বাট অ্যাটলিস্ট অ্যাম্প্লিটিউডটা দেখেছিলেন। তারপর যেটা করেছিলেন যে আউটপুটের সাথে ইনপুটের কতটুকু গেইন হয়েছে, ম্যাগনিটিউড কি বেড়েছে নাকি কমেছে, সেই জিনিসটা আপনি ক্যালকুলেশন করেছেন। তো এর একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির জন্য আপনি অপ অ্যাম্পের গেইন কত সেটা আপনি বের করেছেন। তারপর কি করেছিলেন, সাইনোসয়েডালের ফ্রিকোয়েন্সি ভ্যারি করেছিলেন অসিলেটর দিয়ে, যে সিগন্যাল জেনারেটর যেটা আপনাদের ছিল ওখানে ফ্রিকোয়েন্সি ভ্যালুগুলো আস্তে আস্তে টগল করেছেন, আস্তে আস্তে 10 থেকে 10 গুণ করে বেড়ে বেড়ে অথবা 1000 গুণ, ডিপেন্ড করে আপনি কোন স্কেলের ছবি দেখতে চান। সোজা হিসাব ফ্রিকোয়েন্সি ভ্যালু বাড়িয়েছিলেন জি স্যার, ফাংশন জেনারেটরের মাধ্যমে। ফাংশন জেনারেটর মাধ্যমে বা সিগন্যাল জেনারেটর মাধ্যমে, ওটা বাড়িয়ে দেন আমরা আবার ওই সিমিলার কাজটা রিপিট করেছি, ম্যাগনিটিউড কত আসে ম্যাগনিটিউড কত আসে ওগুলো দেখে গেইনের একটা ভ্যালু আছে, গেইনের চার্ট এসেছিল। তারপর ওটা যখন আপনি প্লট করেছিলেন ওমেগা কিছু একটা এরকম জিনিস আসে, লো পাস ফিল্টার হলে এরকম আসে, হাই পাস ফিল্টার হলে
এরকম আসে, ব্যান্ড পাস হলে যেটা মিক্সচার আসে এরকম। তো এই যে প্লট গুলো হয় এগুলো হচ্ছে গেইন দিয়ে প্লট করছে, ওটা অ্যাকচুয়ালি হচ্ছে ওই আমাদের এইচ ওমেগা ম্যাগনিটিউড। এটাই আসলে কিন্তু আপনার ফিজিক্যালি কিভাবে মেজার করতে হয় ওই জিনিসটা আপনারা দেখেছেন, ম্যাগনিটিউড রেসপন্স আটা। এখন আমরা যেটা দেখবো ওই সিস্টেমটা হচ্ছে এইচ ওমেগা দ্বারা রিপ্রেজেন্ট করব, বাট সিস্টেমের মধ্যে কি থাকতে হবে, সিস্টেমের মধ্যে আমার সিস্টেম ইকুয়েশন থাকতে হবে। ইকুয়েশন মিন্স আমাদের এরকম এক্স এন ওয়াই এন মধ্যে কিছু একটা রিলেশন বলে দিতে হবে। যদি বলে দেয় তাহলেই আমরা এই রেসপন্সটা এঁকে ফেলতে পারবো। বাট ফিজিক্যালি তো ওরকম আমরা যখন এক্সপেরিমেন্ট করতাম তখন অপ অ্যাম্পের আউটপুটের সাথে ইনপুটের ডিরেক্ট এরকম রিলেশনটা ছিল না, ডিরেক্ট রিলেশনটা আমাদের ওরকম করে দেওয়া ছিল না। মানে আপনি একটা রিলেশন জানতাম ওটা কিন্তু ডিসি ভ্যালুর জন্য ছিল, মানে কিছু একটা ছিল না এরকম একটা রিলেশন যে সিগন্যাল যোগ হবে পজিটিভ সিগন্যালের সাথে নেগেটিভ সিগন্যালে কিছু যোগ হবে, ওই যে তারপরে হাফ বা ফিডব্যাক দিয়ে কিছু একটা ইকুয়েশন ছিল, মানে রেজিস্ট্যান্সের ভ্যালুতে R1 R2 RF ওই ইকুয়েশন ছিল ডিসি ভ্যালুর জন্য, এটা কিন্তু এসি ভ্যালুর জন্য আসলে ওটা ছিল না। তো এসি রেসপন্সের জন্য আসলে ওই ফর্মুলাগুলো এক্সপ্লিসিটলি দেওয়া নেই। তো আপনি এখন তখন ফিজিক্যালি এক্সপেরিমেন্ট করে এরকম রিলেশন গুলো আসলে বুঝার ট্রাই করতেছিলেন, আপনার হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা পেয়েছে। এখন আমরা যেটা করবো আমাদের আসলে কাজটা সুবিধা এই অর্থে আমাদের এই জিনিসটা বলে দেওয়া থাকবে, ইকুয়েশন দেওয়া থাকবে। ইকুয়েশন যদি দেওয়া থাকে তাহলে আমরা ইজিলি কাজটা করতে পারবো। কিভাবে করবো, ফাংশন আছে, ফাংশনটা হচ্ছে FREQZ। এগেইন এটা কি ফাংশন, ম্যাটল্যাবের ডিফল্ট ফাংশন, বিল্ট ইন ফাংশন। প্রথমে কি দিচ্ছি বি আর এ কোথা থেকে আসবে, সিস্টেমের ইকুয়েশন থেকে আসবে। 2000 দিয়েছি, কেন দিয়েছি এটা আমরা যখন ছবিটা দেখবো তখনই বুঝতে পারবো। এক্স্যাক্টলি আমরা যে ইন্ট জেড যখন দেখেছিলাম ওখানেও যেমন একটা কাজ ছিল 20 10 এরকম দেওয়া, 2000 এর কাজটা অলমোস্ট সিমিলার। তো বি আর এ দিলে ফ্রিকোয়েন্সি রেসপন্স মিন্স হচ্ছে এইচ ওমেগা, এইচ হবে হচ্ছে এইচ ওমেগার ভ্যালু, আর ওমেগাটা কি, এটা ওমেগা না আসলে ডব্লিউ, বাট ওমেগা তো আমরা লিখতে পারবো না, এই জন্য ডব্লিউ দ্বারা লিখতে। আপনি ইচ্ছে হলে ডব্লিউ না লিখে এইভাবে লিখতে পারতেন, ওমেগা লিখতে পারতেন, কোনো সমস্যা ছিল না, ভ্যারিয়েবলের নাম। এখন এই ডব্লিউতে বা ওমেগাতে কি থাকবে, ওমেগাতে থাকবে হচ্ছে ফ্রিকোয়েন্সির ভ্যালুগুলো, কোন কোন ফ্রিকোয়েন্সিতে আমি ভ্যালুগুলো দেখতে পাচ্ছি সেই ভ্যালুগুলো বলে দিবেন। তো এখানে আসলে এই 2000 দেওয়া মানে হচ্ছে এখানে 2000টা ওমেগার ভ্যালু নেওয়া। এখানে যদি 10 দিতাম তার মানে কি 10টা ওমেগার ভ্যালু নেব। তো প্রতিটা ওমেগাতে এইচ এর মান কত সেটা আমাকে বলে দিবে। এখন আমরা এখানে এক্স এক্স বরাবর ওমেগা, ওয়াই এক্স বরাবর কি লিখলাম, অ্যাবসলিউট ভ্যালু অফ এইচ। অ্যাবসলিউট ভ্যালু অফ এইচ মানে হচ্ছে এইচ এর পরম মানগুলো নিব। কেন অ্যাবসলিউট ভ্যালু নিলাম, কেউ কি বলতে পারবেন কেন অ্যাবসলিউট ভ্যালু প্লট করা হচ্ছে? স্যার এটা ম্যাগনিটিউড নিতেছে। হ্যাঁ, আমরা ম্যাগনিটিউড রেসপন্সটা প্লট করতে চাই, এই জন্য জি স্যার। তো এই জন্য এবিএস দিলাম। আমরা যদি ফেজ রেসপন্স করতে দিতাম তাহলে এখানে অ্যাঙ্গেল লিখতাম। জি স্যার। এই যে আমাকে আগে কিছুক্ষণ আগে রিপিট করেছিলাম এটা। এখন এই কাজটা করলে ইজিলি হয়ে যাবে। এখন কথা বি আর এ কোথা থেকে পাবো, যদি সিস্টেমের ইকুয়েশন দেওয়া থাকে তাহলে তো ইজি, ইকুয়েশন থেকে দেখে দেখে লিখে ফেলতে পারবো, তাই না? এখন আমরা যে দেখবো ইকুয়েশনটা দেওয়া নেই আপনাকে, আপনাকে কি বলে দেওয়া আছে, আপনাকে বলে দেওয়া হচ্ছে সিস্টেমটার জিরো আর পোল এই দুটো লোকেশন বলে দেওয়া। কয়টা জিরো আছে, দুটো জিরো। কয়টা পোল আছে, দুটো পোল আছে। এই দুটো জিরো দুটো পোল ইউজ করে আপনাকে বললো যে এই সিস্টেমটার ফ্রিকোয়েন্সি রেসপন্স একে দেখাও আমাকে ম্যাটল্যাবে, কিরকম আসে হাতে করে দেখাও। এখন হাতে করতে গেলে তো আসলে অনেক সমস্যা, ফ্রিকোয়েন্সি রেসপন্স ওমেগার ভ্যালু একে একে প্লট করা ওটা তো সম্ভব না। তোমরা ম্যাটল্যাবের সাহায্য নেব ছবি আঁকার জন্য। এখন কিভাবে করব, আমি যদি ফিক্স জেড ফাংশনটা ইউজ করতে চাই তাহলে আমাকে কি ইউজ করতে হবে, বি আর এ দিতে হবে। এখন তাহলে আমার প্রথম অবজেক্টিভটা কি হবে, জিরো আর পোল থেকে বি আর এ এর মান বের করা। এই কাজটা যদি করতে পারি
তাহলে তো আমি এই তিনটা লাইন এক করতে পারবো, রাইট? বি আর এ যদি তৈরি করে ফেলতে পারি তাহলে তো আমি ফ্রিকোয়েন্সি রেসপন্স প্লটটা করতে পারবো আমরা। জি জি স্যার। স্যার। এখন কথা হচ্ছে বি আর এ কিভাবে তৈরি করবো, কেউ কি বলতে পারবেন? স্যার এটা পারা যাবে। নিউমারেটর ডিনোমিনেটর যে ইকুয়েশনটা, যে ডিনোমিনেটর এবং নিউমারেটরের রেশিও থেকে, রাইট? এখন এটা কিভাবে করবো? স্যার আমরা তো জানি স্যার উপরে ওই যে উপরে 0 থাকে আর নিচে পোল থাকে ওই হিসেবে বের করে করা যাবে স্যার। কত আসবে একটু বলতে পারবেন? যেমন স্যার উপরে আমার নিচে বি থাকে যেমন এক্স, তাহলে এখানে স্যার আমার পোল হবে স্যার 0.5, মানে মানে কি বলবো, মানে এর মান আমার যেটা বির মান যেটা আসবে 0.5, মানে ম্যাগনিটিউড যেটা আর 0. আর দুইটাই 0.5 স্যার। আচ্ছা আচ্ছা, এখানে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে আপনি তো একটা পোলের পজিশন, এটা তো পোলের পজিশন বলছেন, বাট আমরা যখন হচ্ছে ট্রান্সফার ফাংশন বা হচ্ছে ইকুয়েশন লিখি ওগুলো থেকে কিন্তু ডিরেক্টলি পোল আর জিরো কিন্তু দেখে দেখে বলার উপায় নেই। দেখে দেখে বলার উপায় নেই বলতে আপনাকে যদি এরকম সিস্টেমটা বলা হতো 1 মাইনাস 2z ইনভার্স প্লাস 4z ইনভার্স 2, এটা থেকে কিন্তু বলার উপায় নেই এই সিস্টেমটা পোল কোথায় কোথায়, আপনাকে কিন্তু ইকুয়েশনটা সলভ করতে হতো, তাই না? এই নিচের স্যার ইকুয়েশন সিমনে জি স্যার। সলভ করার পরে আমি তখন বলতে পারতাম। তো আসলে আপনাকে এই পোলের পজিশন দেখে ডিরেক্টলি বলা পসিবল না যে এগুলোর মান এরকম হবে। যেমন এটা বলা পসিবল, যেমন এখানে পোল হবে দুটো, এটা শিওর আমার দুটো পোল হবে, কিন্তু পোলের মান কি 2 4 না, এরকম তো হবে, একটু অন্যরকম আসবে। কারণ কিরকম আসবে, কিভাবে বের করবো এটা? মিডল টার্ম করে। কার মিডল টার্ম করবো? হ্যাঁ মানে আমি যদি ইকুয়েশনটা দেওয়া থাকে মিডল টার্ম করবো, আমার তো ইকুয়েশন দেওয়া নেই, আমার তো সলিউশন দেওয়া আছে, তাই না? উল্টাটা জি দেওয়া, স্যার। তাহলে কিভাবে করবো? মিডল টার্ম তো করার উপায় নেই, মিডল টার্ম করবো ইকুয়েশন থেকে। এনিওয়ান? স্যার প্রশ্নটা একবার বলবেন স্যার, বুঝতে পারিনি। আমি হচ্ছে এ আর বি বের করতে চাই, মানে এ জেড আর বি জেড এরকম ফর্মে। জিরো গুলো ফর্ম করবে কি নিউমারেটরটা, পোল গুলো ফর্ম করবে ডিনোমিনেটর। তো নিউমারেটর ইকুয়েশনটা কি হবে আর ডিনোমিনেটর ইকুয়েশনটা কি হবে? স্যার এখানে তো অ্যাঙ্গেল রয়েছে, এই জন্য স্যার নিউমারেটরের অ্যাঙ্গেল উপরে হবে 1। নিউমারেটর অ্যাঙ্গেল 1, স্যার স্যার ম্যাগনিটিউডটা 1 হবে শুধু ওখানে, যেহেতু ম্যাগনিটিউড 0 ম্যাগনিটিউড 1 কি হবে? ম্যাগনিটিউড তো স্যার নিউমারেটর ভ্যালুটা 1 হচ্ছে এইটা, ম্যাগনিটিউড না। 0 আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, মানে উপরে 1 বসবে না, উপরে ইকুয়েশনে 1 1 হবে আসবে, স্যার। হ্যাঁ ম্যাগনিটিউড বললেন না, 1 আসবে, ওকে হ্যাঁ। এরপর আর এটা স্যার জেড মাইনাস, যদি শুধু আমাদের অ্যাঙ্গেল গুলো বাদ দেই তাহলে জেড মাইনাস 0.5 আর একটা জেড মাইনাস 0.5। আচ্ছা হ্যাঁ, রোল সূত্র অলমোস্ট কাছাকাছি বলে ফেলছিলেন, জাস্ট খালি একটু ভুল বলছেন হচ্ছে অ্যাঙ্গেল গুলো বাদ দিবেন কেন, অ্যাঙ্গেল গুলো কি দোষ করছে? আমরা তো স্যার এখানে অ্যাবসলিউট ভ্যালু নিচ্ছি, এই জন্য অ্যাঙ্গেল কল্পনা করলাম না। আপনার তো সিস্টেমের অ্যাবসলিউট ভ্যালু যে রেসপন্স, ওটা রেসপন্সের অ্যাবসলিউট ভ্যালু। আপনি এখন রেসপন্সটাই যদি ঠিকভাবে না বের করেন, মানে বি আর এর মান যদি ওরকম কেটে দেন ভ্যালুগুলো, তখন ওটা আসলে কি হবে আপনার? আপনি যেটা করেছেন সেখানে পোল গুলো কোথায় আসবে? 0.5 এ একটা পোল, আর একটা কোথায় আসবে? 0.5 এ একটা পোল থাকবে, তাই না? জি স্যার। অরিজিনালি পোল গুলা কি 0.5 এ? না স্যার, একটা অ্যাঙ্গেল ডিফারেন্স একটা আছে। কনজুগেটে এবং হচ্ছে নাম্বারটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, 0.5 এর সাথে অ্যাঙ্গেল করে π/3, এক্স এক্সের সাথে π/3 অ্যাঙ্গেলে 0.5 ডিস্টেন্সে থাকবে একটা পোল, আর আপনি বসাচ্ছেন কি 0.5, তো টোটালি ডিফারেন্ট। জি স্যার। এখানে একটা পোল বসানো আর এখানে একটা পোল বসানো, সিস্টেমের পোলের পজিশন কিন্তু অনেক হিউজ চেঞ্জ হয়ে গেছে। তো আসলে ওইটা বসলে কিন্তু সিস্টেমটা ডিফারেন্ট হয়ে যাবে, তো ওখানে অ্যাবসলিউট ভ্যালু নেওয়ার কোনো উপায় নেই, আপনাকে এক্স্যাক্টলি অ্যাঙ্গেলটাই বসাতে হবে, এক্স্যাক্টলি অ্যাঙ্গেলটাই বসাতে হবে, মানে হচ্ছে কমপ্লেক্স নাম্বার বসাতে হবে সোজা হিসেবে। আচ্ছা, প্রশ্নের অ্যান্সার অলমোস্ট কারেক্ট, একটু ঘষা মাজা করলে অ্যান্সারটা ঠিক হয়ে যাবে। ঘষা মাজাটা করি, যেটা হচ্ছে নিউমারেটর, মানে উপরে জিরো গুলো, কয়টা জিরো? দুইটা। দুটা জিরো, আমি জিরো গুলো মান বসে, এবং জিরোতে জিরো সবগুলো, তাই না? জেড জি স্যার। মাইনাস জিরো, জেড মাইনাস জিরো,
তো এই ইকুয়েশনটাকে যদি সিম্পলিফাই করি কি আসবে, জেড স্কয়ার। উপরে ট্রান্সফার ফাংশনের উপরে কি থাকবে, জেড স্কয়ার থাকবে। যদি আমি জেড স্কয়ার ডিফারেন্স সলভ করি আমি কয়টা জিরো পাবো, দুইটা জিরো পাবো, এবং জিরো লোকেশন হবে হচ্ছে জিরোতে। এখন আসে হচ্ছে পোল গুলোতে। পোল কয়টা আমাদের এখানে, দুটো পোল। P1 নাম দিলাম, P2 নাম দিলাম, গুণ করলে কি আসবে, এরকম আসবে। P1 P2 এখন একটু কষ্ট করে P1 P2 মানগুলো একটু বলেন তো, P1 P2 মান কত ছিল? P1 ছিল হচ্ছে 0.5 হাফ, 0.5 অ্যাঙ্গেল হচ্ছে পাই/3। 5 3 P2 কত, হাফ অ্যাঙ্গেল হাফ minus মাইনাস 5 5 এখন আপনারা কি এই P1 P2 যোগ করলে কত আসবে এটা কি বলতে পারবেন না? কমপ্লেক্স নাম্বারের যোগ করে কত আসে কে বলতে পারবে আগে? স্যার মাইনাস P1 প্লাস P2 এই টার্মটা মানে জিরো হয়ে যায়। জিরো হয়ে যায়? হয় নাই, অ্যান্সার হয় নাই। কেউ পারেন নাই বের করতে? স্যার অ্যাঙ্গেলটা কি করবে এটাই স্যার বুঝতেছি না। এটা তো স্যার আমাদের ম্যাগনিটিউড দুইটা 0.5 যোগ করলে অন হবে। কমপ্লেক্স নাম্বার এইভাবে যোগ করে? স্যার যদি অ্যাঙ্গেলে লিখতে চাই, অ্যাঙ্গেলে লিখে যোগ করেন। অ্যাঙ্গেলে লিখে যোগ করলে কি ইয়ে অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে বিয়োগ আর ম্যাগনিটিউড ম্যাগনিটিউড যোগ, এটা কি কমপ্লেক্স নাম্বারের যোগের নিয়ম? ক্যালকুলেটর ইউজ করেন। স্যার 0.5 হবে। হাফ 0.5। জি স্যার। আচ্ছা, আর সংখ্যা যেটা গুণ করলে? স্যার ম্যাগনিটিউড দুটো যোগ হবে আর অ্যাঙ্গেলের সংখ্যাটা গুণ করেন, গুণ করলে কত আসে? ও স্যার মানে P1 P2 হ্যাঁ গুণ করেন, গুণ। 1/4 1/4 কে বললো এটা? আমিন নাকি নাকি রাতুল? আমিন স্যার। আমি, ওকে। আচ্ছা, এগুলো আসলে কমপ্লেক্স নাম্বারের যোগ বিয়োগ আমাদের আসলে একটু ফাস্ট হতে হবে, তাই না? আপনারা ইলেকট্রনিক মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আপনারা তো কমপ্লেক্স নাম্বার নিয়ে ভালো তো ডিল করছেন। এসি সার্কিটে করা লাগে না জি কমপ্লেক্স স্যার, জি স্যার, এটা কনফিউজ ছিলাম স্যার, এটা এগুলা নিয়ে স্যার ওই ট্র্যাকেই ছিলাম না স্যার, আপনি কোনটা চাচ্ছেন? আচ্ছা, এই যে আমরা যোগফল যাচ্ছিলাম, ওকে। কমপ্লেক্স নাম্বারে যোগ করলাম আবার বিয়োগ করলাম, ওকে। এখন এই জিনিসটা হচ্ছে পেয়ে গেলাম। তো জেড স্কয়ার মাইনাস হাফ জেড প্লাস 1/4। এখন কথা হচ্ছে আমরা তো এইভাবে লিখি না, ইউজারে কি করি, পাওয়ার গুলোকে সব নেগেটিভ আকারে নিয়ে যাই। তো উপরে জেড স্কয়ার দিয়ে ভাগ করবো, নিচে জেড স্কয়ার দিয়ে ভাগ করবো, জিনিসটা এরকম দাঁড়াবে। তো এটা কি এইচ। এখন দেখেন আমি ইকুয়েশন থেকে বলতে পারি না বি কত, এ কত। বি হচ্ছে 1, ব্র্যাকেট দেওয়া না দেওয়া একই কথা। এ কত হবে 1 1 minus half 2 divided 4 1/4। ট্রান্সফার ফাংশন থেকেও বি আর এ লেখা যায়, তাই না? এক্স এটা সেম, ট্রান্সফার ফাংশন আর হচ্ছে ইকুয়েশন একই কথা। জি স্যার। জি স্যার। তো বি আর এ আমি যদি বের করে ফেলতে পারি, তারপরে কাজটা কি, জাস্ট এই ফ্রিকোয়েন্সি যেটা বসাবো, ছবি আসবে, ছবি দেখবো, ছবিটা এরকম আসবে, ছবিটা এরকম আসবে, এক্স এক্স পাওয়ার ওমেগা, ওয়াই এক্স পাওয়ার হচ্ছে ম্যাগনিটিউড প্লট করা হয়েছে, ঠিক আছে? ম্যাগনিটিউড রেসপন্স বলা হবে। আবার ম্যাগনিটিউড রেসপন্স থেকে আমরা যেটা লোকেশন করবো সেটা হচ্ছে এই পিক পজিশনটা কোথায় আসবে সেটা দেখবো। দেখার আগে আমাকে বলতো ছবিটা দেখে কি মনে হয়, এটা কোন ধরনের সিস্টেম, কোন ধরনের সিস্টেম বলে মনে হয়, মানে ফ্রিকোয়েন্সি রেসপেক্টে যদি বলি?
ফ্রিকোয়েন্সি স্যার বুঝিনি কথাটা, মানে কোন মানে ধরনের? ম্যাগনিটিউড। হ্যাঁ, এটা ম্যাগনিটিউড রেসপন্স তো বোঝা গেছে। মানে এই সিস্টেমের বিহেভিয়ারটা কিরকম করবে, কোন ফ্রিকোয়েন্সির জন্য একরকম, এক এক ফ্রিকোয়েন্সির জন্য ডিফারেন্ট বিহেভিয়ার না, স্যার ফ্রিকোয়েন্সি বাড়লে স্যার ম্যাগনিটিউড গুলো কমে যাবে। রাইট। জি এবং আরেকটু, এটা এক ধরনের নাম আছে তো একটা জিনিস, ফিল্টার, ফিল্টার ফিল্টার বলা দিয়ে যায়। স্যার, ফিল্টার দিয়ে রিপ্রেজেন্ট করব। হ্যাঁ, এটাকে কোন ধরনের ফিল্টার বলা যায়? স্যার লো পাস। লো পাস ফিল্টার বলা যায়, রাইট। আর সিস্টেম আর ফিল্টার একই জিনিস, বুঝেছেন? এখন যে কোনো সিস্টেমই আপনি এক পক্ষকে ফিল্টার হিসেবে বলতে পারেন। এটা কোন ধরনের ফিল্টার? লো পাস ফিল্টার বলা যায়, কারণ কি আমি দেখতে পাচ্ছি মানে লো ফ্রিকোয়েন্সিতে হচ্ছে কি আমি সিগন্যালটা পাবো, আর হাই ফ্রিকোয়েন্সিতে এটা জিরো থাকবে আর কি। জিরোর কাছাকাছি আর কি, ম্যাগনেটিউড জিরোর কাছাকাছি। ডিকে করবে, ম্যাগনেটিউড ডিকে করতেছে। এই জন্য আমরা বলতে পারছি এটা লো ফ্রিকোয়েন্সি থেকে ফেভার করবে, হাই ফ্রিকোয়েন্সি গুলোকে ফেভার করতেছে না, মানে হচ্ছে ও মানগুলো কমিয়ে দিচ্ছে, অ্যামপ্লিটিউড কমিয়ে দিচ্ছে। এই জন্য এটাকে আমরা লো পাস ফিল্টার বলতে পারি। বাট আমরা আসলে লো পাস ফিল্টার এরকম চাই না, তাই না? আমরা কিরকম চাই? আইডিয়ালি আইডিয়াল কেস চাই। এরকম চাই। এখন আইডিয়াল তো এরকম হয় না, আপনারা মনে পড়েছেন রিপোল আসে, জি স্যার। জি স্যার, এর উপরে নামে প্র্যাকটিক্যালি হয় না। প্র্যাকটিক্যালি এরকম ফিল্টার হয়ে যায়। শার্প ফিল্টারের পরিবর্তে একটা গ্র্যাজুয়ালি ডিক্রিজিং ট্রানজিশন হয়। এখন এটা কাইন্ড অফ হচ্ছে প্র্যাকটিক্যাল ফিল্টারের একটা উদাহরণ, বাট এই ফিল্টারটা শার্প ডিজাইন হয়। শার্প ডিজাইন কিভাবে করতে হয় আমরা হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 4 যখন দেখবো তখন আমরা দেখবো। এটা হচ্ছে লাস্ট এক্সপেরিমেন্ট দেখবো বা 4, আমরা ফিল্টার ডিজাইনটা দেখবো হাতে কলমে ডিজাইন। হাতে কলমে ডিজাইন বলতে ম্যাথল্যাবে হাতে কলমে। তো এই ফিল্টারকে আমরা লোপাস ফিল্টার বলতে পারি, বাট এটা ভালো উদাহরণ না লোপাস ফিল্টারের। কেন ভালো উদাহরণ না? কারণ দেখেন ম্যাগনিটিউড কিন্তু বেশি কমতেছে না। এই এতটুকু পর্যন্ত যদি বলি এতটুকু পর্যন্ত ভালো বা এতটুকু পর্যন্ত ভালো, তারপর তো একেবারে তো এখানে তো কম না, তাই না? মোর দেন 50% পর্যন্ত ভ্যালু দেখাচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করেন, এটা কোথায় শেষ হচ্ছে ছবিটা? এক্স অ্যাক্সিসে 0 থেকে শুরু, শেষ কোথায়? স্যার শেষ তো বোঝা যাইতেছে না স্যার, মানে এখনো মানে এখানে স্যার 3.1 অথবা 2। হ্যাঁ, এইটা আসলে হচ্ছে পাই এর ভ্যালুতে শেষ। পাই 3.1416 এর, এক্স্যাক্টলি পাই না, পাই এর ঠিক এক স্যাম্পল আগে, পাই এর এক স্যাম্পল আগে ভ্যালুটা শেষ হয়েছে। এখন এক স্যাম্পল আগে কিভাবে বুঝাই, এটা আসলে হচ্ছে ওই ডিএফটি যখন একটু দেখাবো তখন একটু বুঝতে পারবেন যে এক স্যাম্পল আগে শেষ করা। আচ্ছা, এক স্যাম্পল আগে একটু বলে ফেলি। আমরা দেখেন কত প্লট করতে হচ্ছে, 20,000টা প্লট করতে বলছেন, মানে 20,000 না 2,000। স্যার 2000। 2000, হ্যাঁ 2000 যেহেতু, তো আসলে এখানে এক্স এক্সিস বরাবর আমি 2000টা স্যাম্পল নেব, এক্স এক্সিস বরাবর 2000টা স্যাম্পল নেব। তো এরকম করে 2000টা কি হবে, পয়েন্ট নেওয়া হবে। বাট লাস্ট পয়েন্টটা হচ্ছে এক্স্যাক্টলি পাই এর আগে শেষ হবে, পাইতে শেষ হবে না, বুঝতে পারছেন? মানে লেস দ্যান পাই কোন একটা ভ্যালু দেখতে হবে। তো এটা রেঞ্জটা দেখবেন ক্লোজ টু পাই, এক্স্যাক্টলি পাই এর সমান না। মানে স্যার ভ্যালুটা কি 3.13 এরকম আসবে? 1416 এর থেকে ছোট। কত আচ্ছা, আসবে এটা ডিপেন্ড করবে হচ্ছে এই সিগন্যাল গুলোর সেপারেশনের উপর ভিত্তি করে, কাইন্ড অফ টিএস এর মতো, বুঝেছেন? এটা যদি পাই পয়েন্ট হয়ে থাকে, পাইপ থেকে টিএস দূরে জি স্যার। করবে। এখন ওই টিএসটা আসলে তো টাইম ডোমেনে, এখানে স্যাম্পলটা কি ফ্রিকোয়েন্সি ডোমেনে স্যাম্পল। তো জিনিসগুলো হচ্ছে টিএস দ্বারা লেখাটা আসলে ভুল, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেজুলেশন ডেলএফ দ্বারা লেখা উচিত। ডেলএফ প্রতিটা ফ্রিকোয়েন্সি পয়েন্টের মধ্যে ডিফারেন্স। এখন এই যে হ্যান্ড ক্যালকুলেশন করাটা কিভাবে করেছিলাম আশা করি বুঝতে পেরেছেন। মেইন থিমটা হচ্ছে এটা যে জিরো গুলা এভাবে করে যোগ গুণ করব, পোল গুলো এভাবে করে গুণ করব। এই এই থিমটা কিন্তু হ্যান্ড ক্যালকুলেশনটা একটু ইনভলভ। ওকে, আপনি স্যার যদি আমরা করছিলাম কিন্তু স্যার এই অ্যাঙ্গেলটা করি নাই স্যার, থিওরিটিক্যাল মানে থিওরি সাবজেক্টে। ঠিক আছে, ওই তখন হচ্ছে হয়তো আপনারা ওই সুবিধার জন্য ওগুলা নাম্বার গুলো হচ্ছে রিয়েল নাম্বার দিয়ে দেওয়া ছিল, পোল গুলা বা জিরো গুলা, এই জন্য হচ্ছে অ্যাঙ্গেল গুলো হয়তো আসেনি। আচ্ছা, এটা অল্টারনেটিভ একটা ফাংশন আছে ম্যাথল্যাবে, এটা একটু নিজ দায়িত্বে দেখে নিতে হবে। এই ফাংশনটার কাজ কি এক্স্যাক্টলি আমি যে শিখালাম না, পোল আর জিরো বলে দিলাম, পোল জিরো যদি বলে দিই সেখান থেকে কি বলে দেন, বি আর এ আমি বের করলাম হাতে,
এই কাজটা আপনাকে ম্যাথল্যাবে এই ফাংশনটা করে দেয়। আপনি দিবেন হচ্ছেন সামথিং লাইক পোলার জিরো দিবেন, আর এটা কিছু দিতে হয়, ওটা আপনি সার্চ দিলেই জানতে পারবেন কি দিতে হয়। তো আমাকে কি দিয়ে দিবে, বি আর এ দিয়ে দিবে। এই কাজটা ম্যাথল্যাবে করে দিবে আপনাকে। এখন ম্যাথল্যাবে করে দেবে ভালো কথা, বাট হ্যান্ড ক্যালকুলেশনটা জানা জরুরি কিভাবে করতে হয়। কারণ ম্যাথল্যাবে করে তো সিঙ্গেল লাইন, কোন পোল কোন জিরো দিলে যে আসে, আপনি যদি ম্যানুয়ালি ক্যালকুলেশন করে যদি জানতে পারেন বি আর এর মান কিরকম চেঞ্জ হচ্ছে, তো হ্যান্ড ক্যালকুলেশনটা জানাটা জরুরি হলে, মানে ভালো হলে যেটা হয় আপনার ওই ম্যাথল্যাব না ইউজ করি আপনি রাফ এস্টিমেট করে বলে দিতে পারবেন যে সিগন্যালটার ফ্রিকোয়েন্সি রেসপন্স কিরকম হবে, ম্যাথল্যাব কোড না করেই বলতে পারবেন। আচ্ছা, ম্যাগনেটিক রেসপন্স দেখবো, এই কোডটুকু অ্যাড করবো এখন ম্যাথল্যাবে। বাকি পার্টটুকু খুবই ইজি, এই পার্টটুকু বাকি আছে, বাস একটা প্রবলেম বাকি আছে, ওটা হচ্ছে সুপার প্লট। ওকে, এটা আলাদা স্ক্রিপ্ট খোলার কিছু নাই, কারণ এটা হচ্ছে সিম্পল জিনিস, এখানেই লিখে ফেলতে পারি, এই জন্য আলাদা স্ক্রিপ্ট খুলছি না। তো বি আর এ এই মানগুলো আমরা ক্যালকুলেশন করে বের করেছি, আমার হাতে ক্যালকুলেশন করে কত এসেছে আমি ডিরেক্ট লিখে ফেলতেছি। বি আর এ লিখতে কারো সমস্যা আছে? না স্যার। ওকে, তারপর ফাংশনটা ইউজ করতাম এফ আর ই কিউ জেড। এটা কি ফাংশন? ম্যাথল্যাবের ডিফল্ট ফাংশন বা বিল্ট ইন ফাংশন দেওয়া আছে এটা। তো এটা থেকে আমি এইচ আর ডব্লিউ পেয়ে যাবো। এইচ হচ্ছে রেসপন্সের ভ্যালু, কমপ্লেক্স নাম্বার হতে পারে এটা, আর ডব্লিউটা হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, মানে স্যাম্পলিং হচ্ছে না, ফ্রিকোয়েন্সি গুলো, কোন ফ্রিকোয়েন্সিতে আমি ওমেগা গুলো সেট করছি সেটা। তো আমরা ফিগার দিয়ে প্লট করব। এখানে আমরা প্লট ইউজ করব কেন? কারণ আমরা কন্টিনিউয়াস ওমেগার জন্য আসলে দেখতে চাই আর কি। এই জন্য প্লট ইউজ করছি। এসটিএম ইউজ করলে জিনিসগুলো হচ্ছে দেখতে খারাপ দেখাবে। এসটিএম ইউজ করলে কোনো ক্ষতি নেই, বাট দেখতে খারাপ দেখায়। অ্যাকচুয়ালি এইভাবে দেখতে আমার পছন্দ করি না সিগন্যাল করে, এই জন্য প্লট ইউজ করবো। অ্যাবসলিউট ভ্যালু নেব, তারপর রান দেবো। এসেছে একটা ছবি, জি স্যার। ওই গ্রিড আসে নাই, আমার ছবিটা তো গ্রিড ছিল, তারপর কিছু লেভেল ছিল, ওগুলা লেখা লাগে আর কি। ওগুলা লিখলে আসবে। আমি জাস্ট খালি গ্রিড অন লিখলাম, আসলো। তো গ্রিড অন স্যার। আসলো। এখন এই গ্রিড অন থেকে আমরা গ্রিড অনটা আসলে জাস্ট দেখার সুবিধার জন্য আমরা যেটা দেখবো ম্যাক্সিমাম মানটা কোথায় আছে, ম্যাক্সিমাম মানটা কার্সার দিয়ে বের করবো। খেয়াল করে দেখেন, আমরা এর উপরে কার্সার ডানে বামে সরাচ্ছি, মান কিন্তু অলমোস্ট 1.54 এর মধ্যে ফিক্স থাকছে। যদি আমার সিগন্যালের মানটা হচ্ছে পয়েন্ট, মানে ওমেগার মানটা যদি 0.89 এর মতো থাকে, তাই না? 0.89 থাকলে অলমোস্ট 1.54 এর মধ্যেই থাকতেছে। তো আপনাকে যদি বলা হয় কোন ফ্রিকোয়েন্সিতে ম্যাক্সিমাম রেসপন্স অ্যাচিভ করেছে, আপনার উত্তরটা হবে ওমেগা ইকুয়াল 0.90, অথবা ওমেগা ইকুয়াল 0.8969, অথবা ওমেগা ইকুয়াল 0.8954। কারণ সবগুলা মানই কি আসলে সেম। এটা আসলে সেম হওয়ার কারণ কি, আমি হচ্ছে ম্যাগনিটিউডটা খুবই রেজুলেশন খুবই হয়েছে, তো ছোট রিজনে নেওয়া হয়ে গেছে। আমরা আসলে পার্থক্যটা হচ্ছে 1.54 এর পরে পার্থক্যটা আসতেছে। তো 1.54 পরে তো কিছু সংখ্যা আছে, তাই না? 1.5467 এরকম কিছু নাম্বার, জি স্যার। ওইসব পার্থক্য আমি এখানে চোখের দেখায় আসলে বুঝতে পারতেছি না। তো আমার চোখের দেখা যদি বলি ম্যাক্সিমাম মানটা কোথায় আছে, 0.89 হতে পারে, কারো কারো অ্যান্সার 0.9016 হতে পারে। তো এটা হচ্ছে ভ্যারি করতেই পারে একজনের থেকে আরেকজনের। এখন একটু খেয়াল করে দেখি 20 দিলে কি সুবিধা হতো বা অসুবিধা হতো। ছবিটা একটু
একটু চেঞ্জ এসেছে। চেঞ্জটা কি ধরতে পারছেন চোখে? জি স্যার, কি জি চেঞ্জ? স্যার, কার্ভটা পুরো অনেকখানি স্মুথ আসে না। ম্যাক্সিমাম zoom হয়ে পয়েন্টটা গেছে। অন্য জায়গায় গেছে। এবং হচ্ছে কার্ভটা স্মুথ আসে না। স্মুথ না আসার কারণ হচ্ছে ওই যে আমি স্যাম্পল নিয়েছি কয়টা, 20টা স্যাম্পল নিয়ে দেখাচ্ছি। এখানে একটা স্যাম্পল দেখেন, পরের স্যাম্পলে কই চলে গেছে, আর একটু দূরে। আগের স্যাম্পল গুলো কিন্তু হচ্ছে ক্লোজ ছিল, খেয়াল করে দেখেছিলেন কিনা, এই যে আমি যখন এখানে যখন স্ক্রল করেছিলাম কাছাকাছি ভ্যালু দিকে যাচ্ছে, এখন এখানে মাত্র একটা শিফট করলেই ডান চলে যাচ্ছে। তারপর দেখেন এটা শেষ হচ্ছে কোথায়, 2.985 এ। আমি বলেছিলাম কোথায়, ওই যে পায়ের কাছাকাছি জায়গায় শেষ হবে, বাট এটা পায়ের কাছাকাছি জায়গায় যেতে পারে না, তার আগেই শেষ হয়ে গেছে, কারণ যে স্টেপ সাইজ গুলো একটু বড় এই জন্য। তো কত বেশি নিব এটা ডিপেন্ড করবে কার উপর, আমি ছবিটা কত স্মুথ দেখতে চাই তার উপর। সেটা যত বেশি নিব তত ভালো। আমি কত নিলাম, 20,000 নিলাম। এখন একটু ছবিটা আরেকটু ভালো মনে লাগছে। তারপরে এভাবে করে আমরা ইয়ে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম মান। এভাবে করে কোথায় যায় সেসব ওই আলটিমেটলি আসলে লাভ নেই। খেয়াল করে দেখেন 0.8979 ওই রিজিয়নের মধ্যে কিন্তু মানগুলো 0.1.5। তো ওমেগা ইজ ইকুয়াল টু 0.9 কিন্তু আসলে কি দেখা যাচ্ছে, আমার মানটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম। আসছে। ওকে, তো ম্যাক্সিমাম মান কিভাবে বের করা যাবে সেটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, আপনারা যেটা করবেন বাসায় যে বিআর একটু মানটা টগল করে, মানে পোলার জিরো লোকেশন চেঞ্জ করে একটু দেখতে পারেন যে মানগুলো কি চেঞ্জ হয়, বা উল্টা করে দিতে পারেন, সলভ করে দিতে পারেন, বিআর এ উল্টা করে দিলেন, বি এর জায়গায় এ, এর জায়গায় বি। তাহলে কি হবে, পোলার জিরো লোকেশন গুলো উল্টা হয়ে যাবে, যেগুলো এখন আমি পোল বলেছিলাম সেগুলো কি হয়ে যাবে জিরো, আর যেগুলো এখন জিরো আছে সেগুলো কি হয়ে যাবে পোল। উল্টা করে দিলেই জিনিসটা একটু ডিফারেন্ট শেপের আসবে, করে দেখবেন। এটা আসলে পরের টাস্কটা আমাদের রিপোর্টে না, মানে হচ্ছে লেফট সাইডে। এখানে বুঝতে পারার সমস্যা আছে এই লাইনগুলো? ওকে, যদি না থাকে ম্যাটল্যাব স্ক্রিন স্টপ করুন। স্যার একটু আগে যে একটা প্রবলেমের কথা বলছিলেন ওইটা আরেকটুবার রিপিট করবেন স্যার স্লাইডে? কোন প্রবলেম? স্যার নিচে যে দেখাইছিলেন স্যার ZP2, মানে এটা কি করব স্যার? ও আচ্ছা, এই এই ZP2TF এর কাজটা হচ্ছে, আপনি এই যে এত কষ্ট করে পোল আর জিরো থেকে হাতে ক্যালকুলেশন করে বিআরএ বের করলেন না, হাতে ক্যালকুলেশন করে, এই হাতে ক্যালকুলেশন করার কাজটা আপনাকে এই ফাংশনটা করে দিতে পারে। এই ফাংশনটা হাতে করার বদলে ম্যাথল্যাব করে দিবে আপনাকে কাজ। এটা মানে এটার জন্য দেখানো আর কি, যদি করতে চান আপনি করতে পারেন ZP2TF ইউজ করে করা। এখন যেটা পাশে দেখবেন আপনারা, জিরো আর পোল লোকেশন গুলো খেয়াল করে দেখেন, ইয়ে হয়ে গেছে, ইন্টারচেঞ্জ হয়ে গেছে। আগে পোল গুলো ছিল হচ্ছে এখানে, জিরো গুলো ছিল এখানে, এখন হচ্ছে উল্টা জায়গায়। এখানে রেসপন্স কিরকম আসে একটু বাসায় করে দেখবেন, বাসায় করবেন, এটা রিপোর্ট প্রবলেম না, এটা নট এ রিপোর্ট প্রবলেম। তো জাস্ট খালি বাসায় প্র্যাকটিস করতে, চেঞ্জ করে দেবেন কিরকম আসে। এটা হচ্ছে রিপোর্ট প্রবলেম। রিপোর্ট প্রবলেমটা কি বলা হচ্ছে, একটা এলটিআই সিস্টেম কনসিডার করতে বলা হচ্ছে যার দুটো পোল আছে, কোথায় কোথায় বলে দেওয়া আছে, এ অ্যাঙ্গেল π/3, এ অ্যাঙ্গেল -π/3। এটা কি, এ হচ্ছে একটা ভ্যারিয়েবল, এ হচ্ছে একটা ভ্যারিয়েবল এবং এ এর মান কিছু বলে দেওয়া আছে। এ এর মান কি হতে পারে, 0.1 থেকে 1 and an increment of 0.1. তো মানে হচ্ছে কি 0.1 এর পর 0.2, 0.3, 0.4 এভাবে করে 1 পর্যন্ত। তো কয়টা ভ্যালু আসবে, 10টা। 10টা। তো যেহেতু 10টা এ, তার মানে কি 10 রকম পোল, তো 10 রকম পোল তার মানে হচ্ছে 10 রকম কি সিস্টেম। জি স্যার। তো এরকম প্রতিটা সিস্টেমের জন্য আপনি কি বের করবেন, ম্যাগনিটিউড স্পেকট্রাম আঁকবেন। ম্যাগনিটিউড স্পেকট্রাম আঁকার ফলে ওখান থেকে কোন ওমেগাতে ম্যাক্সিমাম ভ্যালু আসবে, কোন ওমেগাতে ম্যাক্সিমাম ভ্যালু আসে সেটা ফাইন্ড আউট করবেন। এই যে আমরা কিছু আগে যেটা করলাম না, একটা পার্টিকুলার সিস্টেমের জন্য ওমেগা বের করেছি, কোন ওমেগাতে হচ্ছে ম্যাক্সিমাম মানে আসে, কত এসেছিল 0.90 সামথিং বা 0.89। জি স্যার।
তো আপনার কাজটা হবে কিরকম, এর প্রতিটা মানের জন্য ম্যাগনিটিউড রেসপন্স আসবে, ওখান থেকে আপনি ওমেগার মানগুলো ফাইন্ড আউট করবেন কোনখানে ম্যাক্সিমাম মান আছে। মানে স্যার আমার 10টা ওমেগার 10টা সিস্টেম আসবে, তখন 10টা সিস্টেম থেকে স্যার 10টা ওমেগার ম্যাক্সিমাম ভ্যালুটাই আমরা লিখবো। হুম হুম হুম। ওকে স্যার। এরপর সেকেন্ড পার্ট যেটা অলসো শো দ্য ম্যাগনিটিউড স্পেকট্রাম ফর a equals to 1। যখন a equals to 1 তখন ম্যাগনিটিউড স্পেকট্রাম কিরকম আসে সেটা একটু দেখাবে। আপনি তো 10টাই আসবেন, 10টা তো আলাদা করে দেখানোর দরকার নেই, আপনি একটাই দেখাবেন লাস্টে, a equals to 1 এর জন্য দেখাতে হবে এটা। আর এক্সপ্লেনেশনের পার্টটা কি, এক্সপ্লেনেশনের পার্টটা হচ্ছে এই যে আমি যখন এ গুলো ভ্যারি করছি না, এ ভ্যারি করা মানে কি পোলের লোকেশন গুলো ভ্যারি হচ্ছে। তো পোলের লোকেশন ভ্যারি হওয়ার সাথে সাথে এই স্পেকট্রামে কি চেঞ্জ আসে, স্পেকট্রামটা কিরকম হয়, এটা আপনি অবজারভেশন থেকে এক্সপ্লেইন করবেন যে কিরকম চেঞ্জ আসছে, কেন এরকম আসছে, এটা একটু এক্সপ্লেন করার ট্রাই করবে। এই এক্সপ্লেনেশনটা মোস্ট অফ দ্য পার্ট আসবে হচ্ছে আপনার থিওরিটিক্যাল নলেজ থেকে, যে কেন এরকম চেঞ্জ হচ্ছে। আর ওই ছবিগুলো যে আসবে, ছবিগুলো আনার জন্য কাজগুলো আপনাদের কোড, এই সিম্পল কোডটা, কোন কোডটা, এই যে এরকম, এই কাজটুকু করে দিলেই হয়ে যাবে। জি স্যার, প্লট ফিগার। তো এটা জাস্ট খালি FREQ যদি ইউজ করতে পারেন তাহলে কিন্তু ছবিটা এসে পড়বে। এটা হচ্ছে রিপোর্টের প্রবলেম। আমরা রিপোর্টের মধ্যে যে কোডের যে পার্টটা, এটা তো আবার 10টার জন্য ভ্যালু বের করতে হবে। হুম। তো আমি কয়টা ছবি অ্যাড করব? আপনাকে কয়টা ছবি এখানে অ্যাড করতে বলেছে দেখেন, অনলি একটার জন্য, শুধুমাত্র একের জন্য, a equal to 1 এর জন্য। a equals to 1 এর জন্য শো করতে বলে দেওয়া আছে, এটা মাস্ট শো করতেই হবে। এখন আপনার যদি মনে হয় যে আমি 10টা ছবি দিব, আপনার খুশি, আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট অ্যাটলিস্ট ওটা দিতে হবে a equals to 1। এখন ওই যে এক্সপ্লেনেশন যে পার্টটুকু, এক্সপ্লেনেশনের পার্টটুকু কিন্তু হচ্ছে আপনারা নিজেদের মতো করে লেখার ট্রাই করবেন। আপনি যে এক্সপ্লেন করতে চান, আপনার যে এক্সপ্লেনেশন পার্টটুকু যেটা আপনি নিজে লিখতেছেন, সেটা এক্সপ্লেন করার জন্য যা যা লাগে, যেসব ছবি লাগে বা অন্য কোনো টেবিলও লাগতে পারে বা অন্য কোনো ইনফরমেশন লাগতে পারে, আপনি আপনার মতো করে রিপ্রেজেন্ট করবেন। তো এক্সপ্লেনেশনের পার্টের জন্য রোল 71, আপনি যদি মনে করেন যে 10টা ছবি দিতে চান, দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনাকে যেটা মাস্ট করে দিয়েছি সেটা হচ্ছে একটার জন্য ছবি দিতেই হবে। সেটা কোনটা, a equals to 1। আচ্ছা, এখানে বুঝতে পারছেন যে আমি প্রত্যেকবার হচ্ছে ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে হবে, যেহেতু পোলের লোকেশন চেঞ্জ হচ্ছে। এই হ্যান্ড ক্যালকুলেশন থেকে একটু কষ্ট কমানোর জন্য বা সময় কমানোর জন্য এই ফাংশনটা ইউজ করতে পারেন, ZP2T। স্যার একটু আগে বলে দিলেন। হ্যাঁ, সেটা করলে আপনার কি হবে, ওই যে কাজটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন একটু কম হবে। বাট হ্যান্ড ক্যালকুলেশন তো আপনার অবশ্যই পারতে হবে, তাই না? ওটা আপনি পারেন, তখন আসলে এটা ইউজ করলে ভালো। এটা মেইনলি টাইম কম হচ্ছে। এখন এটা যদি না পারেন হাতে, তাহলে একটু সমস্যা, পারা উচিত হাতে ক্যালকুলেশন করা। ওকে, আর কার কোনো প্রশ্ন আছে রিপোর্ট প্রবলেম নিয়ে? স্যার রিপোর্ট প্রবলেমটা শুধুমাত্র এই যে লাস্ট আমরা যে কোডটা করলাম এই কোড দিয়েই করব। হুম, এই কোডটা দিই, হ্যাঁ, আর কিছু নেই। A আর B তৈরি করে নেবেন, তারপর হচ্ছে A আর B চেঞ্জ করবেন, করে করে ছবিগুলো চেঞ্জ আসবে। আসলে B ও চেঞ্জ হবে, চেঞ্জ হবে A খালি, পোলের লোকেশন। ওকে, আর অন্য কোনো প্রশ্ন? স্যার আমাদের টোটাল কয়টা ল্যাব হবে আর? আরেকটা এক্সপেরিমেন্ট হবে, আরেকটা এক্সপেরিমেন্ট বাকি আছে। মানে এক্সপেরিমেন্ট আসলে 4-এর হচ্ছে 2টা পার্ট আছে, A আর B, বাট 4টা একটু ভালো ইয়ে আছে থিওরিতে, যদি স্ট্রং না হন ওগুলো একটু কঠিনই হয় বুঝতে। তো এই জন্য আমরা হচ্ছে 4-এর একটা পার্ট শিখবো, আর একটা পার্ট হচ্ছে ইনকমপ্লিট থাকবে। আর স্যার এখানে আমরা যে জিরো আর পোল থেকে